আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের আজকের ক্লাসে। সো দেখতে পাচ্ছ আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 7 পদার্থের গাঠনিক ধর্ম। আমরা জানি যে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা ভালোই বড় এবং হচ্ছে এটার মধ্যে বেসিকের জিনিসপাতি ভালোই আছে। বাট নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আমাদের যেহেতু শর্ট সিলেবাসে পাবলিক, শর্ট সিলেবাসে আমাদের কিন্তু অর্ধেকের বলা যায় যে অর্ধেকের থেকে একটু কম পার্টি আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি পদার্থের কথা চিন্তা করি, নর্মালি পদার্থের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পদার্থের ক্ষেত্রে তিন রকম ফেজ থাকতে পারে। ঠিক না? তিন রকম ফেজ বলতে আমরা বুঝি যে পদার্থ হইতে পারে কঠিন হইতে পারে, পদার্থ হইতে পারে তরল হইতে পারে, এরপরে বায়বীয় হইতে পারে, ঠিক তো? সো আমরা পদার্থের তরল পদার্থ আর হচ্ছে বায়বীয় পদার্থ যেটা আছে ওটাকে আমরা নর্মালি ফ্লুইড বলি। তারা প্রবাহী হইতে পারে, ঠিক আছে, মানে প্রবাহিত হইতে পারে, তাদেরকে আমরা বলি ফ্লুইড। সো শর্ট সিলেবাসের আন্ডারে আমাদের এই যে ফ্লুইডের পার্টটুকু আছে ওই পার্টটুকু কিন্তু আমাদের নাই, আমাদের মেনলি কঠিনের পার্টটুকুই আছে। সো আজকের ইয়াতে আমরা শর্ট সিলেবাসকে ধরে আমাদের যে কঠিনের পার্টটুকু আছে ওইটা আমরা সলিউশন করার চেষ্টা করব। সো সাথে থাকবো আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো এইটা মোটামুটি বলা যায় যে আমার হয়তো প্রথম ক্লাস। সো আশা করি আমাদের ক্লাসের ফ্লোটা তুমি একটু করলেই বুঝতে পারবা। তাও জাস্ট আমি একটু হালকা পাতলা বলে রাখি যে আসলে আমরা এখানে কি করবো আর কি। সো যেহেতু এটা রিভিশন কোর্স অ্যান্ড বলা যায় যে একদম তোমাদের এইচএসসি পরীক্ষার আগে তুমি ক্লাসটা করতেছো, তার মানে আমরা অনেক কিছু ধরে নিব বলতে একটা সবচেয়ে মেজর জিনিস আমরা ধরে নিব যে তুমি এই ক্লাসটা বা এই চ্যাপ্টারটা মোটামুটি আগে একাডেমি একটু হলেও দেখে আসছো কিংবা সূত্রগুলো একটু হলেও পড়ে আসছো। যদি স্কিপ করেও আসো তাও তুমি যাতে বইটা মানে ক্লাসটা করার আগে বইটার সূত্রগুলো একটু দেখে আসো, ঠিক আছে। সো এটা আমরা ধরে নিব। আর এই পার্টগুলা বা এই জিনিসগুলো কিন্তু আমরা সেই ছোটবেলা ক্লাস 10এও একটু হালকা পাতলা পড়ে আসছি। সো আশা করি কেমন সমস্যা হওয়ার কথা না। সো আমরা কিছু ধরে নিব যে আমরা এটা বেসিকটা তুমি পারো। এরপরে আমরা মেইনলি আমরা ফোকাস করবো হচ্ছে আমাদের প্রবলেম সলভিংয়ে, টেস্ট পেপার সলভিংয়ে। টেস্ট পেপার সলভিং বলতে বিগত বছরে যেসব কোশ্চেনগুলো এইচএসসিতে আসছে ওইগুলো কীভাবে সলভ করতে হয় ওইগুলো আমরা বেশি ফোকাস করবো, ঠিক আছে। সো আস্তে আস্তে ক্লাসটা করতে গেলে বুঝতে পারবা। চলো আমরা শুরু করে দিই আর কথা না বাড়াই। সো ক্লাসটা করার আগে আমি একটু বলে রাখবো যে আমি ক্লাসের ক্ষেত্রে অলওয়েজ যেটা প্রেফার করি সেটা হচ্ছে তুমি একটা জিনিস রাখবা হাতে, সেটা কি বলতো, কলম হাতে অবশ্যই রাখবা। আর একটা জিনিস রাখবা সেটা হচ্ছে আমাদের নোট, অবশ্যই নিজে নোট করে পড়বা, ঠিক আছে। আচ্ছা, তো সবার আগে নর্মালি আমাদের যেটা থাকে যে থিওরিটিক্যাল পার্ট থাকে। থিওরিটিক্যাল পার্ট বলতে বোঝায় যে আমাদের প্রথম দিকে একটু সংজ্ঞা থাকে, ঠিক আছে। আচ্ছা, তো সংজ্ঞার ক্ষেত্রে আমাদের যেটা আমরা দেখতে পাই যে আমাদের একটা টপিক আসছে সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। সো স্থিতিস্থাপকতা বলতে আমাদের কি বোঝায় এইটা একটা সংজ্ঞা ভালো করে দেওয়া আছে। তো এখানে আমরা একটু হালকা পাতলা পড়ে আমরা একটু বিস্তারিত বলার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। তো দেখো আমাদের কি বলে দেওয়া আছে যে বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়া তার আকার আয়তন কিংবা উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে পথে যে ধর্ম বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারিত হলে পূর্বের আকার বা আয়তনে ফিরে যায় তাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। আচ্ছা, তাহলে হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে সাপোজ আমি একটা রাবারের কথা চিন্তা করতে পারি। রাবারটাকে যদি আমি একটু টানলে কি হবে বলতো? তার আকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিংবা আয়তনটাই চেঞ্জ হয়ে যায়, কিছু একটা চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা ধরে নিই যে আকারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে আকারটা চেঞ্জ হয়ে গেছে আমি যদি ছেড়ে দেই তাহলে সে কি করবে? আবার তার আগের অবস্থানে ফিরে আসবে। এইটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। কিংবা আমরা যদি বলতে চাই যে বস্তুটা আমি নিয়ে কাজ করতেছি ওই বস্তুটা যদি তার আকার বা আয়তনটাকে চেঞ্জ করতে না চায় তাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। এখন এইটার কথা যদি আমি চিন্তা করি বলতো, এটাকে যদি আমি টান দিই এটা কি তার আকার অবস্থান চেঞ্জ করতে চায়? হয় না তো, করতেই পারি না। তাহলে তাকে আমরা বলতে পারি কি এই ধর্মটাকে আমরা বলতে স্থিতিস্থাপকতা। কিংবা আকার আয়তন চেঞ্জ করার পরে আবার তার আগের অবস্থানে ফিরে যদি আসে তাকেও আমরা বলতে পারি স্থিতিস্থাপকতা। এই হচ্ছে জিনিসপাতি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখতে পাই তাকে আমরা বলি হচ্ছে একটা যে আমরা বলি হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপকতা। এটাকে আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক বডি। তাকে আমরা বলি কি? পারফেক্টলি ইলাস্টিক বডি। সংজ্ঞাটা আমরা একটু বলি। বলে দেওয়া আছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পরে ওই বল অপসারণ করা হলে বস্তুটি যদি পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসে তবে তাকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ব্যাপারটা কি বুঝালাম? সেম কেস রাবারের মতো আমরা চিন্তা করতে পারি। ওই বস্তুটাকে যদি আমি টেনে একটু আকার চেঞ্জ করে দেই, ছেড়ে দেওয়ার পরে সে যদি পুরোপুরি আগের অবস্থানে ফিরে আসে, পুরোপুরি তার আগের অবস্থা বজায় রাখতে পারে, তাহলে তাকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাকে আমরা কি বলবো? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ওকে, বুঝলাম। আচ্ছা, এই তো। এরপর আমরা যদি দেখি যে আমাদেরকে বলে দেওয়া আছে যে পূর্ণ দৃঢ় বস্তু। সো দুইটার মধ্যে কিন্তু ভালোই ডিফারেন্স আছে। একটা হচ্ছে আমাদের ইলাস্টিক ছিল, এটা হবে রিজিড বডি। রিজিড মানে হচ্ছে দৃঢ়। রিজিড মানে কি? দৃঢ়। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ কি? দৃঢ় বস্তু। এটাকে আমরা বলি পারফেক্টলি রিজিড বডি। আচ্ছা, সো আমরা দেখি আমাদের কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে যে কোনো বস্তুর উপর যে কোনো পরিমাণ, একদম যে কোনো পরিমাণ বল প্রয়োগ করা হলে যদি তার বিকৃতি আমরা মোটামুটি পড়ে আছি, আমরা সামনে আরো ডিটেলস জানবো, তা যদি বলি যে তার আকার আকৃতি, সাপোজ চিন্তা করতে পারি যে আকার আকৃতি চেঞ্জ হয় না, ঠিক আছে, তার বিকৃতির পরিবর্তন ঘটানো না যায় তবে আমরা তাকে বলবো হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। তাকে আমরা কি বলবো? পূর্ণ দৃঢ় বস্তু। সাপোজ এই যে এটার উপর আমি যত ধরনের বল প্রয়োগ করি না কেন, আমি আমার যে
ক্যাপাবিলিটি আছে, ওটা দ্বারা আমি যত ধরনের বল প্রয়োগ করা হয় না কেন, এটা কিন্তু তার আকার আকৃতি চেঞ্জ করতে পারতেছি না, তার মানে তার কোনো বিকৃতি ঘটাতে পারতেছি না। বিকৃতি যেহেতু ঘটাতে পারতেছি না, এই জন্য আলটিমেটলি আমরা তাকে বলবো কি, এটাকে আমরা কি বলতে পারি, পূর্ণ রিজিড বডি, বা এটাকে একটু বাংলা ইংলিশ মিলাই ফেলছি। সো এটাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু বা হচ্ছে পারফেক্টলি রিজিড বডি, ঠিক আছে। আচ্ছা, এই তো তাহলে আমরা নর্মালি আমাদের দেখতে পাই যে আমাদের এই মহাজগতে বা এই ভৌত জগতে পারফেক্টলি ইলাস্টিক বডি বা পারফেক্টলি রিজিড বডি দুইটা কোনোটাই আসলে এক্সিস্ট করে না। নর্মালি কোনো একটা বস্তুকে যদি আমি এমন একটা হাইস্ট পরিমাণ বল প্রয়োগ করতে পারি যেটা কারণে তার আকার পরিবর্তন হবেই, এই যে দেখো এটা আমি চেঞ্জ করতে পারতেছি না, বাট এখন একটা আমি যন্ত্র নিয়ে আসলাম, যেটা যন্ত্র দিয়ে যদি টানা শুরু করে এটা ছিঁড়েই যাবে, আকার আকৃতি চেঞ্জ করতে পারি না, অবশ্যই পারি, ঠিক আছে। সো এই দুইটা আসলে মেইনলি আসলে আমাদের এক্সিস্ট করে না, বাট আমরা আসলে ধরে নিই যে এমন কিছু হয়তো বা থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই তো এরপরে আমরা দেখতে বলবো যে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমাটা আমরা বলতে পারি যে প্রযুক্ত বাহ্যিক বলে যে সর্বোচ্চ বা সর্বসীমা পর্যন্ত কোনো বস্তু দৃঢ় স্থিতিস্থাপক থাকে তাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা। মানে একটা সীমা পর্যন্ত আমি বল প্রয়োগ করতেছি, একটা সীমা পর্যন্ত এর বেশি যদি বল প্রয়োগ করি সেটা আর আগের অবস্থানে ফিরে আসবে না, সেটা কি করবে না, আগের অবস্থানে ফিরে আসবে না। এই যে আগের অবস্থানে ফিরে আসলো না, তাকে আমরা বলবো যে ওইটা পরে সে স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেছে। তাহলে যতটুকু পর্যন্ত সে ফিরে আসবে, যতটুকু পর্যন্ত বল প্রয়োগ করার পরে সে তার আগের অবস্থানে চলে আসতে পারে, তখন আমরা তাকে বলি স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে। আমরা ডিটেলস দেখবো, প্যারা নাই। আচ্ছা, এরপর আমরা দেখবো যে স্থিতিস্থাপক ক্লান্তি। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে যে পরীক্ষার সাহায্যে দেখা গেছে যে কোনো বস্তু বা তারের উপর ক্রমাগত পীড়নের ব্যাপারটা আমরা এখনো দেখি নাই, আমরা দেখবো আস্তে আস্তে, প্যারা নেই। সো পীড়নের ব্যাপারটা আমরা দেখি নাই, এটাও আমরা একটু মার্ক করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, মার্ক করে রাখলাম, ঠিক আছে। বলছে পীড়নের হ্রাস বৃদ্ধি করা হলে, পীড়নের বলতে ধরো যে ফোর্সের কথা চিন্তা করলাম, ঠিক আছে। ফোর্স কি করলাম, একটু একবার কমাইলাম, একবার বাড়াইলাম, ফোর্স একবার বাড়াইলাম, কমাইলাম, ঠিক আছে। এরকম হ্রাস বৃদ্ধি করা থাকলে তাহলে স্থিতিস্থাপক ধর্ম সেটা হ্রাস পায়, ঠিক আছে। আগে দেখা যাচ্ছে যে 10 নিউটন বলে সে কি করতো, হয়তো বা স্থিতিস্থাপক থাকতো না। এখন দেখা যাচ্ছে যে এই যে আমি পীড়নের বা ফোর্সের হ্রাস বৃদ্ধি করলাম, এখন দেখা যাচ্ছে যে 5 নিউটন বলে তার স্থিতিস্থাপকতা হারাই ফেলছে, আগের অবস্থানে ফিরে আসতেছে, ঠিক আছে। এই হচ্ছে, এটাকে আমরা বলি কি বলতো, স্থিতিস্থাপক ক্লান্তি। আচ্ছা, এই তো স্থিতিস্থাপক ক্লান্তি বোঝার পরে এবার আমরা দেখবো যে আমাদের পীড়ন আর বিকৃতি লেখচিত্র। এখন আমরা কি দেখবো, পীড়ন আর বিকৃতি লেখচিত্র। এখন পীড়ন আর বিকৃতি লেখচিত্র যখন আমরা দেখতে যাব, এর আগে আমাদের সবার আগে যেটা বুঝতে হবে পীড়ন আর বিকৃতি জিনিসটা কি, পীড়নটা কি আর বিকৃতি জিনিসটা কি, ঠিক আছে। সো এটা আমরা দেখার চেষ্টা করি, চলো। এখান থেকে আমরা এক্সট্রা স্লাইড নিয়ে নিলাম। এবার আসি সবার আগে, সেটা হচ্ছে আমাদের কি বলতো, পীড়নটা কি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো পীড়ন, ঠিক আছে। সো এটার সংজ্ঞাটা তোমরা বইতেও পাইছো, এটার সংজ্ঞাটা কি তোমরা বইতেও পাইছো। সো এই সংজ্ঞাটা আসলে আমি জাস্ট একদম বলেই ছেড়ে দিব, আমি এখানে লিখবো না আর কি। সেই ছোটবেলায় আমরা হয়তো বা দেখছি, ক্লাস 10-এও দেখছি আমরা হয়তো বা। সো আমরা এখানে একটু বুঝি যে আমরা একটা সাপোজ কোন একটা বস্তু নিয়ে কাজ করবো, কোন একটা কি বস্তু নিয়ে কাজ করবো। এখন বস্তুটা সাপোজ এইটা হচ্ছে সেই আমাদের বলতো এটা হচ্ছে আমাদের একটা ছাদ, ঠিক আছে। ছাদের সাথে আমি একটা বস্তু যুক্ত করলাম, ঠিক আছে। ছাদের সাথে একটা বস্তুকে আটকাইলাম, ঠিক আছে। আটকাইলাম, দেখো আটকাই আগে, এই যে এই বস্তুটাকে যে আটকালাম, এই যে এরকম একটা আটকালাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই বস্তুটা, ওকে। সো এখন আমি যেটা করতে পারলাম, এটা আসলে এই বস্তুটা আসলে কেমন বা এই তারটা কেমন, গোলাকার। উপর থেকে দেখলে এটা গোলাকার, আর এমনি এই সাইড থেকে দেখলে এরকম লম্বা, ওকে। তাহলে আমরা যেটা দেখতে পাই যে এইটা ধরো সাপোজ হচ্ছে তার এল, এটা কি বলতো, তার এল, এটা এল, এল এল ধরে এটা নিলাম। আর এইটা যে প্রস্থচ্ছেদ বলতে বুঝাতো নাকি, এই যে এরকম একটা যদি স্লাইস কেটে ফেলি, এটা কেমন দেখা যায় বলতো। স্লাইস কেটে ফেলে উপর থেকে দেখলে এটা এরকম গোলাকার দেখা যাবে না, স্লাইস কেটে ফেললে এরকম গোলাকার দেখা যাবে। তাহলে গোলাকার দেখা গেলে এটা একটা কি থাকবে বলতো, রেডিয়াস থাকবে। এটা একটা কি থাকবে, রেডিয়াস আর থাকবে। এইটার একটা কি থাকবে বলতো, রেডিয়াস থাকবে আর। আচ্ছা, এখন এইটার একটা যদি রেডিয়াস আর থাকে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এই আরটা কোথায়, এই আরটা হচ্ছে আমাদের এই জায়গায়, এই যে এই আরটা, এই আরটা হচ্ছে আমাদের রেডিয়াস হলো। আর যদি থাকে আলটিমেটলি আমি ওই প্রস্থচ্ছেদ যেটা আছে, এই প্রস্থচ্ছেদ যেটা আছে, এটা আমি ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো, অবশ্যই বের করতে পারবো। তাহলে এইটার আমি কি বের করে ফেলতে পারবো, এই যে এইটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে আমরা কি বলতে পারি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করলাম, এটাকে তো আমি এই যে ছাদের সাথে ঝুলাই ফেলছি, ঝুলাই ফেলার পরে আমি কি করবো, একটা নিচের দিকে একটা ফোর্স দিব, নিচের দিকে কি দিব, একটা ফোর্স দিব। ফোর্সটা হচ্ছে আমাদের সাপোজ এফ, কি দিলাম, একটা ফোর্স দিলাম, এটাকে বললাম আমরা এফ, এফ পরিমাণে একটা ফোর্স দিলাম, ঠিক আছে। আচ্ছা, এফ পরিমাণে যদি একটা ফোর্স দেই, তাহলে তোমার কি মনে হয় যে এইটা কি আকার চেঞ্জ করবে না, অবশ্যই চেঞ্জ করবে। অবশ্যই চেঞ্জ করার ফলে তার কি হবে বলতো, তখন আকারটা হয়ে যাবে এইরকম, ধরো সাপোজ এরকম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যেটা দেখতে পাবো, আকারটা হয়ে যাবে এরকম, মানে যেটা দেখতে পাবো যে আমাদের পাশেরটা একটু কমে যাবে, পাশটা একটু কমে যাবে,
আর দৈর্ঘ্যটা কি হবে, বৃদ্ধি পাবে। সো এখন আমরা জাস্ট দৈর্ঘ্য নিয়ে কনসার্ন, আমরা আসলে খুব বেশি এটা দেখবো না, আমরা জাস্ট দৈর্ঘ্য নিয়ে কনসার্ন, ঠিক আছে। সো দৈর্ঘ্য নিয়ে যদি একটু কনসার্ন হই তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে দৈর্ঘ্যটা কি পাইছে, বৃদ্ধি পাইছে। দৈর্ঘ্য কি বৃদ্ধি পাইছে। দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে আমরা এইটাকে বলতে পারি যে এইটা দৈর্ঘ্য বৃদ্ধিটাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করলাম, যে এল পরিমাণ, ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি পাইছে। ছোট হাতের কি পরিমাণ, ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি পাইছে, এতটুকু আর কি, ঠিক আছে। সো আমি একদম সবার জন্য পড়াচ্ছি, এই জন্য আসলে একদম ডিটেলসে পড়াচ্ছি। সো কেউ যদি মনে করে যে না এই পার্টটুকু আমি জানি, তাহলে এই জায়গাটা স্কিপ করে যাইতে পারো, স্কিপ করে একদম ম্যাথে চলে যাইতে পারো, ঠিক আছে। আর যে একদমই কিছু বোঝো না সে এই এতটুকু একটু হাত লাগাতে একটু দেখতে পারো, বা 2x দিয়ে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো এই এল পরিমাণ বৃদ্ধি পাইলো আর এই জিনিসগুলো হইলো, ঠিক আছে। আচ্ছা, এখন পীড়ন জিনিসটা কি বোঝায়? পীড়ন জিনিসটা আমাদেরকে বোঝায় যে আমি কোন একটা জিনিসের উপর, কোন একটা বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপরে কতটুকু ফোর্স দিলাম, একক ক্ষেত্রফলের উপর কতটুকু ফোর্স দিলাম। চিন্তা করো, এই যে আমি এফ পরিমাণ ফোর্সটা দিলাম তা কার উপর দিছিলাম? এই যে গোলাকার জিনিসটার উপর না, গোলাকার জিনিসটা একদম নিচ বরাবর, লম্ব বরাবর দিলাম না। তাহলে আমি ক্ষেত্রফল কোনটা, এ, আর আমি ফোর্স দিলাম কত, এফ। তাহলে একক ক্ষেত্রফলের উপর কতটুকু, যতটুকু ফোর্স দিয়ে তার বিকৃতি ঘটাইলাম, বিকৃতিটা বাদ দিলাম, ধর তার আকারে চেঞ্জ করলাম, এটাকে আমরা বলি আকার চেঞ্জ করাটাকে আমরা বলি রূপ বিকৃতি। আকার চেঞ্জ করাটাকে আমরা কি বলি, রূপ বিকৃতি। তো যতটুকু রূপ বিকৃতি করলাম, একক ক্ষেত্রফলের উপর যতটুকু ফোর্স দিয়ে রূপ বিকৃতি করলাম, তাকে আমরা বলবো কি, পীড়ন। তাকে আমরা কি বলবো, পীড়ন, বা এটাকে আমরা বলি স্ট্রেস। তাহলে স্ট্রেসটাকে আমরা লিখতে পারি এইভাবে, লিখতে পারি টাউ দ্বারা, টাউ দ্বারা প্রকাশ করতে পারি, যার যার ইচ্ছা, ইটস আপ টু ইউ। সো পীড়ন ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি, আমাদের উপরে থাকবে আমাদের ফোর্স, নিচে থাকবে আমাদের এরিয়া, ফোর্স বাই এরিয়া। এটাকে আমরা কি লিখতে পারি, ফোর্স বাই এরিয়া, ঠিক আছে। এটুকু আশা করি বুঝার কথা, ঠিক আছে। আচ্ছা, মানে আমরা এরিয়া ধারা যদি ভাগ দিয়ে দিই তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, একক ক্ষেত্রফলে কতটুকু ফোর্স দেওয়া লাগতেছে। ওকে, আচ্ছা। এখন আমি যদি তোমাকে আরেকটা জিনিস বলি যে দেখো, আমি যে ফোর্সটা দিলাম, একটা ফোর্স দিলাম, নিউটনের থার্ড ল অনুসারে আমরা কি বলতে পারি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে আমি এই যে একটা ক্রিয়া দিলাম, এটা একটা বিপরীত প্রতিক্রিয়া থাকা লাগবে। তাহলে এই প্রতিক্রিয়াটাকে আমরা বললাম সাপোজ এই যে এফ, এই এফটাকে আমরা সাপোজ বললাম হচ্ছে আমাদের এফ আর, ঠিক আছে। এই এফ আরটাকে আমরা বলি প্রত্যায়নী বল। প্রত্যায়নী বল মানে কি, যে বলের মাধ্যমে বস্তু তার আগের অবস্থানে ফিরে আসে তাকে আমরা বলি প্রত্যায়নী বল। তাহলে আমি যে একটা এফ পরিমাণ ফোর্স দিলাম, আরেকটা ফোর্স কাজ করবে ঠিক বিপরীতে এবং সমানে, সেটা হচ্ছে আমাদের এফ আর। ওই এফ আরটা কি করবে, তাকে আগের অবস্থানে ফিরে আসবে। তার মানে এখন আমি সংজ্ঞাটাকে একটু অন্যভাবে বলতে পারি না, যে এফ আর যেহেতু সমান, এফ আর যেহেতু সমান, তাহলে আমরা এটাকে বলতে পারি না যে কোনো বস্তুর যদি রূপ বিকৃতি ঘটে, তাহলে আমি একক ক্ষেত্রফলের উপর, মানে রূপ বিকৃতি যদি ঘটাই, তাহলে একক ক্ষেত্রফলের উপর যে প্রত্যয়নী বল কাজ করে, কিংবা বলা যায় যে বল উদ্ভূত হয়, যে বল তৈরি হয়, যে বল কি হয়, তৈরি হয়, যেটা তাকে তার আগের অবস্থানে ফিরে আনে, তাকে আমরা বলতে পারি কি, তাকে আমরা বলতে পারি পীড়ন। একই কথা বলা যায়। তাহলে আমরা এখান থেকে আমরা চাইলে এই এফটাকে আমরা চাইলে এফ আরও বলতে পারি, ঠিক আছে। ওকে, এফ আরও বলতে পারি। আচ্ছা, এই তো শেষ। সো এটা আমরা একক কি পাবো, বলো, একক কি পাবো। একক উপরে আছে আমাদের হচ্ছে আমাদের ফোর্স, মানে হচ্ছে আমাদের নিউটন, আর নিচে আছে আমাদের এরিয়া মানে কি, মিটার স্কয়ার। তাহলে আমাদের হবে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ারকে আমরা কি লিখতে পারতাম, মনে আছে কি, নিউটন পার মিটার স্কয়ারটাকে আমরা বলতাম বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে আমরা বলতাম প্যাসকেল। বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে আমরা কি বলতে পারি, প্যাসকেলও চাইলে বলতে পারি, ঠিক আছে। এই তো, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আসি হচ্ছে আমাদের কি বলতো, আমাদের যেই কনসার্ন সেটা হচ্ছে আমাদের বিকৃতি জিনিসটা কি ভাই, কি বলতো, বিকৃতি। আচ্ছা, এই তো। আচ্ছা, বিকৃতি জিনিসটা বোঝার আগে আমরা একটা জিনিস বুঝবো যে রূপ বিকৃতি কি। রূপ বিকৃতি মানে হচ্ছে আমাদের চোখের দেখায় তার আকারের কতটুকু চেঞ্জ হয়েছে, তাকে আমরা বলি রূপ বিকৃতি। রূপ বিকৃতি। এখন আমার চোখের দেখা এখানে বিকৃতি কতটুকু করছে, মানে কতটুকু আকারে চেঞ্জ হয়েছে, সেটাকে আমরা বলতে পারি ছোট হাতের এল। এই ছোট হাতের এলটাকে আমরা কি বলবো, ছোট হাতের এলটাকে আমরা বলবো হচ্ছে রূপ বিকৃতি। আচ্ছা, এই তো। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বিকৃতি জিনিসটা কি। বিকৃতি জিনিসটা হচ্ছে, আমি যদি দৈর্ঘ্যের কথা চিন্তা করি, তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু দৈর্ঘ্যে চেঞ্জ হচ্ছে। আমি যদি আয়তনের চিন্তা করি, একক আয়তনে কতটুকু আয়তনে চেঞ্জ হচ্ছে। আমি যদি সাপোজ ক্ষেত্রফলের কথা চিন্তা করি, তাহলে একক ক্ষেত্রফলে কতটুকু চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা এটাকে সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে একক মাত্রায় কতটুকু মাত্রার চেঞ্জ হচ্ছে, কিংবা একক মাত্রায় কতটুকু রূপ বিকৃতি ঘটতেছে, তাকে আমরা বলবো কি বলতো, তাকে আমরা বলবো হচ্ছে বিকৃতি, ঠিক আছে। তাহলে আমরা চিন্তা করো, বিকৃতির জন্য আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, এটাকে আমরা কি 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 হিসাবে প্রকাশ করতে পারি, আমরা এপসাইলন দ্বারা প্রকাশ করতে পারি, এপসাইলন। তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, উপরে হবে কি বলতো, উপরে কতটুকু রূপ বিকৃতি ঘটতেছে বা দৈর্ঘ্যের চেঞ্জ হচ্ছে, দৈর্ঘ্যের চেঞ্জটাকে আমরা লিখছিলাম কি, ছোট হাতের এল দ্বারা। তাহলে ছোট হাতের এল বসাই দিলাম, আর নিচে হচ্ছে আমাদের কি, কত দৈর্ঘ্যে চেঞ্জ হচ্ছে, তাহলে পুরোটা ছিল এল, তাহলে এল দৈর্ঘ্যে চেঞ্জ হচ্ছে, শেষ। এল দৈর্ঘ্যে চেঞ্জ হচ্ছে, শেষ। তো
কাহিনী শেষ না? হ্যাঁ, এই তো শেষ। এবার বলো একক কি হবে, বলো একক কি হবে? উপরে কি আছে বলো? উপরে আছে কি? উপরে আছে ছোট হাতের এল, এটা একক কি? মিটার। নিচে আছে বড় হাতের এল, এটা একক কি? মিটার। মিটার মিটার কাটা যায়, তাহলে আমাদের কি বলতো? একক নাই, শেষ। একক কি? নাই। এই এতটুকু শেষ, আমাদের মোটামুটি জিনিসপাতি শেষ। আমরা পীড়ন বুঝে ফেলছি, আমরা বিকৃতি বুঝে ফেলছি। পীড়ন বুঝে ফেলছি আর কি বিকৃতি বুঝে ফেলছি, এই তো শেষ আমাদের জিনিসপাতি। আচ্ছা, এই তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখন পীড়ন আর বিকৃতি লেখচিত্র। সো আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছি। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে পারি, করি আর কি। সো ম্যাটেরিয়ালস নিয়ে যখন কাজ করি তখন সবচেয়ে ফেমাস তোমাদের কাছে সিভিল ইঞ্জিনিয়ার বলতে যেটা বুঝে আর কি, রড নিয়ে, রডের কথা তো বুঝতে পারলা, ঠিক আছে? সো আমরা রড নিয়েও কাজ করি, ঠিক আছে? রড নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা আসলে এটার উপর একটা ফোর্স দিই। সাপোজ এইটা হচ্ছে আমাদের রড, এটার উপর একটা ফোর্স দিতে থাকি, দিতে থাকলে দেখা যাচ্ছে এটার উপর একটা ফোর্স দিচ্ছি, এটার মধ্যে দিয়ে অবশ্যই কি ফোর্স দিচ্ছি, ফোর্স দিতেছি প্লাস হচ্ছে এটা আসলে বিকৃতি ঘটতেছে, রূপ বিকৃতি ঘটতেছে। এই যে আমাদের একটা দিচ্ছি, তার মানে ফোর্স দেওয়া মানে একটা উপর পীড়ন দিচ্ছি, তার দৈর্ঘ্য চেঞ্জ করা মানে কি তার উপর বিকৃতি ঘটাচ্ছি। তাহলে এই যে পীড়ন আর বিকৃতির আমাদের একটা গ্রাফ আঁকতে হয়, ঠিক আছে? ওই গ্রাফটা আঁকলে আসলে আমরা কেমন দেখতে পাই জানো? এরকম দেখতে পাই, দেখো কেমন দেখতে পাই। আমরা সবার ফার্স্টে আমরা এইরকম একটা দাগ দিয়ে দিলাম, হ্যাঁ, তারপর এইরকম একটা দাগ দিয়ে দিলাম। এটা কি সোজা হয়েছে? আই গেস সোজা মোটামুটি হওয়ার কথা, ঠিক আছে? এই তো, তাইলে ঠিক আছে, এই হচ্ছে জিনিসপাতি। হ্যাঁ, মোটামুটি তাহলে আমরা এই পাশে রাখবো হচ্ছে আমাদের বিকৃতিটাকে, এই পাশে রাখবো কি আমাদের বিকৃতি। তাহলে এই পাশে আমরা লিখলাম বিকৃতি, বিকৃতি এটা হচ্ছে আমাদের সেই এপসাইলন। আর এই পাশে রাখবো কি বলতো? এই পাশে রাখবো আমাদের পীড়ন। এই পাশে রাখবো কি? পীড়ন। পীড়নটাকে আমরা লিখবো কি? পীড়নটা কি লিখবো? পীড়নটা আমরা লিখছিলাম হচ্ছে টাউ ধারা বা সিগমা ধারাও লিখতে পারো, চাইলে সিগমা ধারাও লিখতে পারো, আর কি, ঠিক আছে? তাহলে এটাকে লিখলাম পীড়ন আর এই পাশে লিখলাম বিকৃতি। এককটা আমরা খুব একটা চিন্তা করবো না, ঠিক আছে? সো আমরা যেটা দেখতে পাই যে লেখচিত্রটা কিভাবে জানো, কিভাবে হয় জানো? প্রথম দিকে একটা জায়গা পর্যন্ত এইটা হচ্ছে আমাদের এরকম ভাবে চলতে থাকে, এই যে এরকম ভাবে চলতে থাকে, এরকম একদম স্ট্রেট লাইন, একদম স্ট্রেট লাইন চলতে থাকে। তাই স্ট্রেট লাইনটাকে আমি একটু ছোট করে দিই, হ্যাঁ। সো এরকম একটা স্ট্রেট লাইন দেখা যায়। এই স্ট্রেট লাইন যতটুকু থাকে অতটুকু আমরা কি বলি, এই ব্যাপারটা আমরা দেখবো। সো সবার আগে আমরা একটু এঁকে ফেলি যে আসলে এটা কি এমন দেখায়। সো প্রথমে এরকম একটা স্ট্রেট লাইন দেখা যায়, স্ট্রেট লাইন দেখার পরে একটু বেঁকে যায়, বেঁকে যায় হচ্ছে এরকম নিচে নেমে আবার একদম উপরে উঠে আবার এরকম হয়ে যায়, ঠিক আছে? এরকম এই মোটামুটি আসলে জিনিসটাকে তোমাকে এভাবে একটু মাথায় রাখতে হবে। কি করতে হবে? এভাবে একটু মাথায় রাখতে হবে, এই এতটুকু সিম্পল। কি করলাম? একটা স্ট্রেট লাইন বরাবর ছিল, স্ট্রেট লাইন মানে কি এটা লিনিয়ারলি ছিল, লিনিয়ারলি যাওয়ার পরে একটু এরকম বেঁকে যায়, বেঁকে গিয়ে একটু উপরে উঠে আবার নিচে নামে, আবার নিচে একদম উপরে উঠে উপরে যে লাস্ট মোমেন্ট এক জায়গায় কাইন্ড অফ এই জায়গায় ছিঁড়ে যায়। তাহলে এই জায়গায় আমরা কি বলি? এটাকে আমরা বলি পয়েন্ট অফ রাপচার। এটাকে আমরা কি বলি? পয়েন্ট অফ রাপচার। এই জায়গায় যে ওই ধরো আমি রডের কথা চিন্তা করি না, বস্তুর কথা চিন্তা করি না, ওটা ছিঁড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি যে করসপন্ডিং জিনিসপাতিগুলো আমরা কি পাই। এই যে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট পর্যন্ত জিনিসটা আসলে আমরা কি এরকম লিনিয়ার, এরকম কি লিনিয়ার। তাহলে এই জায়গাটাকে আমরা এভাবে ধরো পয়েন্ট আউট করে দিলাম। তাহলে পয়েন্ট আউট করে আমরা যেটা বুঝতে পারলাম যে এতটুক পর্যন্ত পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। এতটুকু পর্যন্ত কি বলতো? পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। এখন ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে আমাদের বিজ্ঞানী হুক আমাদেরকে একটা সূত্র দিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কি বলতো? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কি বলতো? পীড়ন ইজ প্রপোর্শনাল টু আমাদের কি? বিকৃতি। পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে আমরা যেটা দেখতে পাই যে আমাদের পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। তাহলে পীড়নটা সাপোজ আমি চিন্তা করলাম, পীড়নটাকে আমি লিখলাম যে ধরো সিগমা ধারা, আর হচ্ছে আমাদের সিগমা না, আমরা ধরো এপসাইলন ধারা, এপসাইলন না, এটাকে কি বলে? টাউ ধারা প্রকাশ করলাম। আর বিকৃতিটাকে আমি ধরো এপসাইলন দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের সেই পীড়ন। তাহলে ইজ ইকুয়ালটা আমরা লিখতে পারি যে কোনো একটা ধ্রুবক। সো ধ্রুবকটাকে আমরা সাপোজ যে কোনো কিছু লিখতে পারি, ধরো সাপোজ কে ইন্টু হচ্ছে আমরা লিখতে পারি কি? বিকৃতি হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি সুন্দর করে লিখতে পারি না এইটা, যে আমাদের এটা যদি আসে আমাদের হয় ওয়াই, এটা হয় আমাদের ধরো হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে আমাদের ধরো এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ মানে কি? স্ট্রেট লাইন না? এই হচ্ছে কথা। তাহলে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমাদের পীড়ন আর বিকৃতির যে
সম্পর্কটা সেটা আমরা দেখতে পাই সমানুপাতিক। এই সমানুপাতিক সম্পর্ক থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার জিনিসপাতি দিবে। তাহলে এই এতটুকু পর্যন্ত আমি বলতে পারি কি বলতো, এটাকে আমরা বলতে পারি স্থিতিস্থাপক সীমা। এটাকে আমরা কি বলতে পারি, স্থিতিস্থাপক সীমা। শেষ, এতটুকু বলতে পারি মানে স্থিতিস্থাপক সীমা। এই যে আমরা স্থিতিস্থাপক সীমার কথা বলতেছিলাম না, এই স্থিতিস্থাপক সীমা হচ্ছে আমাদের এইটা, যেখানে আমাদের কি পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। ঠিক আছে, আবার এতটুকু এখানে এটাও বলতে পারি যে এই সীমার মাঝখানে আমি কি করতে পারি, এই সীমার মাঝখানে আমি যদি কোনো একটা বস্তুকে টানি তাহলে সে তার আগের অবস্থানে ফিরে আসবে। এর বাইরে যদি চলে যায় তখন কিন্তু সে আর আগের অবস্থানে ফিরে আসবে না। সেটা কি করবে না, সেটা কি আগের অবস্থানে ফিরে আসবে না, এই হচ্ছে কথা। ঠিক আছে, এই তো। তাহলে আমাদের এই পয়েন্টে আমি এখান থেকে বিকৃতি বের করতে পারবো, এই পয়েন্টে আমি পীড়ন বের করে ফেলতে পারবো। ইজি তো? আচ্ছা, এই তো, এই হচ্ছে আমাদের সেই স্থিতিস্থাপক সীমা। এখন কখনো যদি এমন হয় যে এই সাপোজ এই জায়গায় আছে, এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় সেই স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে, অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে নাই। তো তখন দেখা যায় যে আমি যদি ফোর্সটা কমায়ও দেই তাহলে এইরকম একটা বিকৃতি থেকেই যায়। তো এটাকে আমি যদি স্ট্রেট লাইন ভাবে আঁকি তাহলে এইরকম একটা বিকৃতি থেকেই যায়, এটাকে বলা হয় পার্মানেন্ট। এটা হচ্ছে আমাদের বলতো স্থায়ী বিকৃতি। ঠিক আছে, এই ব্যাপারটা খুব বেশি একটা ডিপ জানা দরকার নাই। স্থায়ী বিকৃতি আমি জাস্ট একটু ওভারভিউ করে দিই যে দেখো সাপোজ আমি বললাম যে এই স্থিতিস্থাপক সীমার মাঝখানে কোনো বস্তুকে যদি আমি টানি তাহলে সে তার আগের অবস্থানে ফিরে আসলো। ওকে, স্থিতিস্থাপক সীমার মধ্যে যখনই বাইরে হইলাম, এই পয়েন্টে চলে আসছি, তখন আমার কি হচ্ছে, তখন আমি যদি ছেড়ে দেই তাহলে দেখা যাচ্ছে যে এরকম একটা বিকৃতি থেকে যাবে, আগের অবস্থায় ফিরে আসতেছে ঠিক আছে, বাট পুরোপুরি আসতে পারে না, এরকম একটা স্থায়ী বিকৃতি থাকবেই। এই হচ্ছে কথা। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যেটা দেখতে পাই যে একদম হাইয়েস্ট একটা পয়েন্ট আছে, হাইয়েস্ট একটা পয়েন্টে সে কি করে, হাইয়েস্ট একটা পয়েন্ট হচ্ছে এইটা, এই হাইয়েস্ট একটা পয়েন্ট পর্যন্ত সে কি করে না, তার স্ট্রেংথ দেখায়। সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি তার সর্বোচ্চ শক্তি। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সর্বোচ্চ শক্তি বা সর্বোচ্চ পীড়ন যেটা সে নিতে পারে, বা এটাকে আমরা স্ট্রেংথও বলি। ঠিক আছে, সর্বোচ্চ পীড়ন। ঠিক আছে, সর্বোচ্চ পীড়ন। ঠিক আছে, আর এই পয়েন্টে যায় কি করে, এই পয়েন্টে যায় সে ছিঁড়ে যায়, এটাকে আমরা বলি পয়েন্ট অফ রাপচার। এটাকে আমরা কি বলি, পয়েন্ট অফ রাপচার। এই পয়েন্টে সে কি করে, বস্তুটা ছিঁড়ে যায়। তাহলে এই পয়েন্ট অফ রাপচারে এটাকে আমরা সাধারণত বলি অসহপীড়ন। এটাকে আমরা কি বলি, অসহপীড়ন। তাহলে এটাকে আমরা একটু ডট 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 দিতে পারি, ডট ডট দিয়ে এই পয়েন্টটাকে আমরা বলতে পারি কি, অসহপীড়ন। অসহপীড়ন মানে কি, যেখানে সে সহ্য করতে পারে না, যে পীড়নটা সে কি করতে পারে না, সহ্য করতে পারে না, ওই পীড়নে গেলে সে কি হয়, বস্তুটা ছিঁড়ে যায়। এই হচ্ছে কথা। তাহলে এই গ্রাফটা মোটামুটি আমরা হালকা হলেও মোটামুটি দেখছি। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের হচ্ছে সামনে এতটুকু বুঝলেই মোটামুটি হলো, সামনে আরো জিনিসপাতি দেখবো আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে আমি জাস্ট আরেকটা জিনিস ওভারভিউ করে দেখি যে আমরা যখন পীড়ন আর বিকৃতির কথা বলতেছি, এটা সাধারণত আমাদের নর্মালি দেখো, আমি যদি চিন্তা করি, দৈর্ঘ্যের ক্ষেত্রে হইতে পারে, ক্ষেত্রফলের ক্ষেত্রে হইতে পারে, ইভেন আয়তনের ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, মোটামুটি আমাদের তিনটার ক্ষেত্রে হয়। আরো সামনে আরো আছে কৃন্তন বিকৃতির জিনিসপাতি আছে। তো সবগুলোর ক্ষেত্রে আমাদের জিনিসগুলো খাটে। দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। আর এখানে আমরা যে একটা কনস্ট্যান্টের কথা বলতেছিলাম না, এই কনস্ট্যান্টটাকে আমরা সাধারণত বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে আমরা কি বলি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তুমি নিজে একটু ট্রাই করতে পারো যে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হইতে পারে। এটাকে আমরা কি বলি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন তুমি একটু ট্রাই করো যে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবার আমার কাছে যেটা মনে হচ্ছে যে এগুলো করার জন্য তো আমার ক্যালকুলেটর লাগবে। আমি একটু ক্যালকুলেটরটা একটু খুঁজে আমার ব্যাগ থেকে বের করতেছি আর কি। ক্যালকুলেটরটা খুঁজে আমি নিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। এই তো পেয়ে গেলাম। ঠিক আছে, এই তো আমার ইএক্স ক্যালকুলেটর। ঠিক আছে, আচ্ছা। সো চলো আমরা দেখি, আমাদেরকে যেটা বলছে যে পূর্ণ দৃঢ় বস্তু, কি বলছে, পূর্ণ দৃঢ় বস্তু বলতে আমরা কি দেখছিলাম মনে আছে, সেটা কি আমি যতই টানা হিস্ট্রা করি না কেন তার আকার চেঞ্জ করবে না, তার কি আকার চেঞ্জ করবে না। ঠিক আছে, সো পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক, দেখো টানা হিস্ট্রা যদি করি, টানা হিস্ট্রা যদি আমি করি তাহলে তা কি হবে না, বিকৃতি ঘটবে না। ঠিক আছে, সিম্পল কথা, বিকৃতি ঘটবে। তার মানে বিকৃতি অলওয়েজ জিরো, বিকৃতি অলওয়েজ কি জিরো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের বিকৃতি বাড়তেছে বাড়তেছে, বা মানে এটা তো বুঝতে পারলাম যে এই গ্রাফটা আঁকার জন্য আমাদের বিকৃতি এখানে লাগতেছে, বিকৃতি এখানে লাগতেছে, বিকৃতি এখানে লাগতেছে, বিকৃতি এখানে লাগতেছে, এটা হবে না। তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুই নাই, তার মানে বিকৃতি অলওয়েজ জিরোতে অবস্থান করতেছে। এইবার আমি পীড়ন যতই কিছুই করি না কেন এই লাইনের মধ্যে থাকবে, তাহলে এটাই হবে। বুঝলাম ব্যাপারটা, মানে বিকৃতি জিরোই, তাহলে জিরোতে আবার পীড়ন যা করো আমার ইচ্ছা, আমার কোনো দেখার বিষয় না, এটাই হবে তাহলে। ওকে, এবার দেখো আমাদেরকে বলছে যে কোনো বস্তুর আদি মাত্রা দেওয়া আছে। কি বলে দেওয়া আছে, আদি মাত্রা। মাত্রা বলতে বোঝা হইতে পারে দৈর্ঘ্য হইতে পারে, নর্মালি দৈর্ঘ্য হইতে পারে, প্রস্থ হইতে পারে, উচ্চতা হইতে পারে। সো আদি মাত্রা মানে হচ্ছে আমি প্রথমে কি ছিল, প্রথমে ছিল আমাদের এক্স, বলছে বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা হয়ে গেছে আমাদের ওয়াই, মাত্রা হয়ে গেছে কি ওয়াই। এই হচ্ছে কথা। তাহলে আমাদের বলছে বিকৃতি কত, উপরে কি হইতো, উপরে হইতো আমাদের রূপ বিকৃতি। উপরে হইতো কি বলতো আমাদের রূপ বিকৃতি, মানে কতটুকু দৈর্ঘ্যে চেঞ্জ হচ্ছে বা হচ্ছে মাত্রার কতটুকু চেঞ্জ হয়েছে। এখন তুমি চিন্তা করো বল প্রয়োগ করার পরে আসলে আমাদের দৈর্ঘ্য কি বাড়ে না কমে, মানে বুঝে তো যায় যে দৈর্ঘ্য বাড়বে নাকি।
এখন তুমি চিন্তা করো যে মানে আমি তো যখন বলতেছি এটা রাবারকে টানতেছি, ফোর্স দিচ্ছি না, ফোর্স দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। আমি যদি ফোর্স উল্টা দিই, কম্প্রেশন দিই, আগে দিচ্ছিলাম টেনশন, এবার যদি কম্প্রেশন দিই এরকম ভাবে দিই, তাহলে কি হচ্ছে, দৈর্ঘ্য কমতেছে না? আলটিমেটলি আমাদের বলতেছি যে সেই যে মাত্রা যেটা আছে, সেই যে দৈর্ঘ্যটা আছে সেটা বাড়তে পারে কমতে পারে। তাহলে আমি কি নিব, কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে অতটুকুই তো, তার মানে দুইটার মধ্যে ডিফারেন্স নিব। দুইটার মধ্যে ডিফারেন্স নেওয়া মানে কি, এই চিহ্নটাকে আমরা বলি ডিফারেন্স, এটাকে বলে কি ডিফারেন্স নেওয়া। তাহলে আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স যদি নেই, এক্স আর ওয়াই এর মধ্যে যদি ডিফারেন্স নেই, তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাবো কতটুকু আসলে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা মাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে। এই হচ্ছে কথা। আদি মাত্রা কত ছিল, এই যে আদি মাত্রা হচ্ছে আমাদের এক্স, এটাকে তখন আমি কি বলবো, এটাকে তখন আমি বলবো বিকৃতি। শেষ। তাহলে আমরা কোনটা দেখতে পাচ্ছি, এই যে 1 নাম্বারটা, সরি লাস্টেরটা, দেখছো? ওকে, এরপরে আমাদেরকে বলে দেওয়া আছে, দেখি বলে দেওয়া আছে সুমন 2 বর্গ মিলিমিটার, কি বলছে 2 বর্গ মিলিমিটার। আচ্ছা ভালো কথা, বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা একটু জিনিসপাতিগুলো একটু লিখে ফেলি, তাহলে লিখে ফেলে আমাদের জন্য সহজ হবে, চিন্তা করতে সহজ হবে যে আমি কোন সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি দেখি আমাদেরকে এ দেওয়া আছে, এ কত দেওয়া আছে, 2 বর্গ মিলিমিটার, 2 বর্গ মিলিমিটার স্কয়ার আর কি, ঠিক আছে, বর্গ দেওয়া আছে তো বর্গ মানে কি স্কয়ার আর কি, মিলিমিটার, তাহলে মিলিমিটার মানে কি এই যে মিলিমিটার, মিলিমিটার স্কয়ার হইলো। আচ্ছা এই তো, তাহলে আমাদেরকে বলছে যে দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার, 9 মিটার দৈর্ঘ্য এটা তার দিয়ে, তাহলে আমাদের এল দেওয়া আছে, এল কত দেওয়া আছে, এল দেওয়া আছে 12, এই কি বলি 9 মিটার, 9 মিটার, ঠিক আছে এই তো। তারপর কি দেওয়া আছে, বলছে যে তার দিয়ে নিচের প্রান্তে 12 কেজি ভর ঝুলাই দিছি। 12 কেজি ভর ঝুলাই দেওয়া মানে কি, আমরা সেম কেস যদি আগের মতো করি, তাহলে দেখতে পাবো যে এই হচ্ছে সে আমাদের তারটা, তারের মধ্যে দিয়ে যদি আমি এরকম একটা ভর ঝুলাই দিই, এরকম একটা ভর ঝুলাই দেওয়া মানে কি, এই পরিমাণে একটা ওজন দেওয়া। ভর ঝুলাই দেওয়া মানে কি, নিচের দিকে একটা টান দিচ্ছে, কে টান দিচ্ছে, ওজন দিচ্ছে, ওজন মানে কি এমজি, তাহলে এই এমজিটাই আমাদের কি বলতো ফোর্স, এই এমজিটাই কি আমাদের ফোর্স। বুঝতে ব্যাপারটা? আচ্ছা এই তো, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মোটামুটি ফোর্স কে দিচ্ছে, বা ফোর্স বা ডাব্লিউ যেটা কি দিচ্ছে, এফ ইকুয়ালটা আমরা যেটা দেখতে পাবো, ডাব্লিউ ইকুয়ালটা আমরা দেখতে পাবো এমজি। তাহলে এম এর মান কত, এম এর মান বলে দেওয়া আছে আমাদের হচ্ছে 12 কেজি, তাহলে আমাদের 12, জি এর মান আমি জানি 9.8, তাহলে এখান থেকে আমি ফোর্সটা পেয়ে যাবো নাকি, ফোর্সটা পেয়ে গেলাম। ওকে, এরপরে বলছে এতে তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো আদি দৈর্ঘ্যের এত%। কি করলো বলো, দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে, দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটলো, দৈর্ঘ্যের বৃদ্ধি মানে কি, ছোট হাতের এল, ছোট হাতের এল ঘটছে কি বলতো আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য যেটা আছে, আদি দৈর্ঘ্য বলতে আমরা ছোট হাতের বড় হাতের এলটা বোঝাচ্ছি, এত%, তাহলে আমরা চিন্তা করতে পারি উপরে হচ্ছে আমাদের 0.001, নিচে হচ্ছে আমাদের 100 ইন্টু হচ্ছে আমাদের বড় হাতের এল, এই তো ঠিক আছে, এত% দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে। হ্যাঁ ঠিক আছে, তারপর ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, এখন আমরা ইয়ং এর গুণাঙ্কই পড়ি নাই, ইয়ং এর কি গুণাঙ্কই পড়ি নাই, এই যে ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক আসলে কি বলতে বোঝায় এইটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে। আচ্ছা, সো একটু আগে আমি যদি একটু আরেকটা স্লাইড নিই, স্লাইডে আমাদেরকে যেটা দেখতে পাচ্ছিলাম যে পীড়ন আর বিকৃতির একটা সম্পর্ক দেখতে পাইছিলাম, তখন আমরা কি দেখছিলাম যে পীড়ন ইজ প্রপোর্শনাল আমাদের বিকৃতি, দেখতে পাইছিলাম না? হ্যাঁ, তাহলে এখান থেকে আমি খুব সুন্দর করে লিখতে পারি যে পীড়ন ইজুগুলটা আসলে আমাদের ধরো সাপোজ কে ইন্টু বিকৃতি, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমাদের পীড়ন আর বিকৃতির অনুপাত একটা কি হবে, একটা কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে লিখতে পারি যে পীড়ন বাই বিকৃতি ইজুগুল হবে আমাদের কি বলতো একটা ধ্রুবক, পীড়ন বাই বিকৃতি হচ্ছে আমাদের কি একটা ধ্রুবক হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যখন দৈর্ঘ্য নিয়ে কনসার্ন, তখন আমরা তাকে এই পীড়নটাকে বলবো আমরা দৈর্ঘ্য পীড়ন, যখন আমরা দৈর্ঘ্য নিয়ে কনসার্ন তখন আমরা এই বিকৃতিটাকে বলবো দৈর্ঘ্য বিকৃতি, এই হচ্ছে কথা, ঠিক আছে। তো এখন আমি দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে যে কনস্ট্যান্টটা পাচ্ছি, ওই কনস্ট্যান্ট আমাদের বিজ্ঞানী ইয়ং এর নাম অনুসারে এটাকে আমরা কে না লিখি, আমরা লিখি আমরা ওয়াই, এই ওয়াইটাকে আমরা কি বলি ইয়ংস কনস্ট্যান্ট বা ইয়ংস মডুলাস, এটাকে আমরা কি বলি ইয়ংস মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক, এটাকে আমরা কি বলি ইয়ং এর গুণাঙ্ক, তাকে আমরা বলি, নরমালি তো আমরা এটাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতাম তাই তো, বাট এটাকে আমরা এখন বলবো কি দৈর্ঘ্যের ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক, এই হচ্ছে কথা, তেমন কিছু নাই, ঠিক আছে। এখন আমি যদি অন্য কিছুর কথা চিন্তা করি, আমরা অন্য কিছু আছে কি, অন্য আছে হচ্ছে আমাদের আয়তনের কথা যদি চিন্তা করি, আয়তনের ক্ষেত্রেও সেম, এটাকে আমরা বলে আয়তন গুণাঙ্ক বলতে পারি। আয়তন গুণাঙ্কটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম, আয়তন গুণাঙ্ক বি দ্বারা প্রকাশ করি। এরপর আমরা সামনে দেখবো হচ্ছে কৃন্তন বিকৃতি, এসব হাবিজাবি জিনিসপাতি আছে। সো দেখো আমরা যদি ইয়ং এর গুণাঙ্কের কথা যদি চিন্তা করি, তাহলে দেখো আমরা কি কি পাই, তাহলে আমাদের ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে যদি চিন্তা করি ওয়াই ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি পীড়ন মানে কি ফোর্স বাই এরিয়া, ওকে, ভাগ দেবো কি বিকৃতি মানে কি, বিকৃতি মানে হচ্ছে আমাদের ছোট হাতের এল ভাগ বড় হাতের এল, হলো।
বিকৃতি মানে কি ছোট হাতের এল বা বড় হাতের এল প্রতি একক দৈর্ঘ্যে প্রতি এল দৈর্ঘ্যের হইলো, তাহলে প্রতি একক দৈর্ঘ্য কতটুকু আসলে আমার দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে এটা। তাহলে এটাকে যদি আমরা একটু টানা হিসরা করি তাহলে দেখতে পাবো এটা হবে আমাদের এফ, আর নিচে হবে আমাদের এ, নিচে হবে ছোট হাতের এল, উপরে হবে বড় হাতের এল। এই হচ্ছে আমাদের সূত্রটা। মুখস্থ করা তেমন কিছু নাই, জাস্ট মাথায় রাখবা পীড়ন বা বিকৃতি হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক। ঠিক আছে, এই তো চলো। সো এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি আমাদের দেখো আমাদের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, মানে এটা আমাদের কত দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। তাহলে আমাদেরকে যেটা বলছে যে উদ্দীপকের তারের উপর প্রযুক্ত পীড়ন কতটুকু। এতটুকু করার দরকার ছিল না, এত কিছু করার দরকার ছিল না, বোঝানোর জন্য দিয়ে লাগা, ঠিক আছে। যাই হোক, সো বলছে যে উদ্দীপকের তারের উপর প্রযুক্ত পীড়ন কতটুকু। পীড়ন মানে কি, পীড়নটাকে আমরা বলবো কি বলতো, স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে আমাদের সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু আমরা জানি যে এফ বাই এ, এফ বাই কি এ। তাহলে এফ কি, এফ হচ্ছে আমাদের সেই এমজিটা, এ কি, এ আমি জানি না। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, আমাদেরকে বলে দেওয়া আছে যে 2 বর্গ মিলিমিটার। এখন আমি এই যে এইটা টাউ বা পীড়নের কথা যাই বলি না কেন, ওটা আমি যদি এস এককে বসাইতে চাই তাহলে সবকিছু আমি এস এককে বসাবো, যা আছে যা যা প্যারামিটার ইউজ করতে সবগুলো এস এককে বসাই দিব। এই হচ্ছে কথা। দেখো তাহলে আমরা এরিয়ার কথা যদি চিন্তা করি, এরিয়ার কথা আমাদের দেওয়া আছে 2 মিলিমিটার। তাহলে আমরা নরমালি চিন্তা করবা যে 2 মিলিমিটারের মধ্যে কয়টা মিলিমিটার আছে বলতো, 2টা মিলিমিটার, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টা মিলিমিটার আছে, মানে 1টা মিলিমিটার আর 1টা মিলিমিটার স্কোয়ার আছে, গুণাকার আছে। তাহলে 1টা মিলিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে বলো, 2 × 10⁻² করতে হবে। 1টা মিলিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 10⁻³ করতে হবে, দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 2টা মিলিমিটার আছে না, তাহলে কি করবা, স্কোয়ার করে দিবা, শেষ। 2টা মিলিমিটার আছে মানে কি 10⁻³ × 10⁻³, তাহলে স্কোয়ার হয়ে গেছে। এই তো, তাহলে জিনিসপাতিগুলো একটু বসায় দাও। ঠিক আছে, দেখো আলটিমেটলি আমরা এখানে জিনিসপাতিগুলো যদি বসায় দেয় তাহলে এম জি, এম এর মান কত, এম এর মান দেখতে পাচ্ছি 12 কেজি, জি এর মান দেখতে পাচ্ছি 9.8, আর এ হচ্ছে আমাদের কত 2 বর্গ মিলিমিটার, তাহলে 2 × 10⁻³ স্কোয়ার। এই তো এতটুকু, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে উপরে দেখতে পাচ্ছি 12 × 9.8 ভাগ হচ্ছে 2 × 10⁻, এটা হচ্ছে গুণ আকারে হলে 10⁻, 10⁻³ 3 দুগুণা 6, 10⁻⁻6। তাহলে আলটিমেটলি আমরা খুব একটা ভালো একটা জিনিস পেয়ে গেলাম। তাহলে 58.8 × 10⁻6 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, যেহেতু সবগুলো এসে বসাইছি। ঠিক আছে, এই এতটুকু। আচ্ছা, আগাই, তাহলে আমরা আগাই। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখবো যে অসহ ভর বা অসহ পীড়ন, এটা নিয়ে আসলে আমরা খুব একটা কথা বলবো না, জাস্ট এতটুকু মাথায় রাখো যে সাপোজ আমি চিন্তা করলাম যে ওইরকম একটা জিনিসপাতি আছে, ধরো ওইরকম একটা জিনিস ঝুলাই আছে, এটার উপর আমি একটা ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার কারণে দেখা গেছে যে সেটা আসলে আমাদের এরকম চিকন হয়ে গেছে, বুঝছো, এরকম চিকন হয়ে গেছে। ঠিক আছে, এখন চিকন হয়ে যাওয়ার ক্ষেত্রে আমি একটা ফোর্স তো দিব নাকি। এখন ফোর্স দেওয়ার ক্ষেত্রে সাপোজ আমি কি করলাম, আমি নিলাম হচ্ছে আমাদের 10 নিউটন ফোর্স দিলাম। ঠিক আছে, তো 10 নিউটন ফোর্স দেওয়ার কারণে এটা এমন হয়ে গেছে। আমি কি করলাম, এবার দিলাম হচ্ছে 1000 নিউটন। ভাই 1000 নিউটন মানে তো বুঝো অনেক ফোর্স দিলাম। অনেক ফোর্স দেওয়ার কারণে দেখা যাচ্ছে সেটা আসলে আমাদের সেই ভারটা নিতে পারে নাই, কিংবা সে ফোর্সটা নিতে পারে নাই, সেটা কি করছে, সে ছিঁড়ে গেছে, তারটা কি হয়েছে, ছিঁড়ে গেছে। তাহলে আমরা কি এটাকে বলবো অসহপীড়ন? অবশ্যই না। আমরা কি করব, আমরা একটু কমাই নিব। কমাই নিয়ে কি করবো জানো, কমাই নিয়ে দেখবো যে 800 নিউটন, 800 নিউটনে ছিঁড়ে কিনা, 800 নিউটনে কি ছিঁড়ে কিনা, দেখলাম যে 800 নিউটনও ছিঁড়ে গেছে। তাহলে কি এটাকে আমরা কিছু বলতে পারি না যে না, মানে বুঝোই তো, আমি বেশি যদি ফোর্স নেই তাহলে ছিঁড়বেই। সো আমরা কি করবো, আমরা এবার নিবো হচ্ছে আরেকটু কমাই নিয়ে সাপোজ চিন্তা করলাম এখানে 10 নিউটনে ছিঁড়তেছিল না, তাহলে এবার হচ্ছে 50 নিউটন নিলাম, দেখলাম ছিঁড়তেছে না, 50 নিউটনে ছিঁড়তেছে না। এবার কি করবো, আস্তে আস্তে বাড়াবো, এবার হচ্ছে 60 নিউটন নিলাম, ছিঁড়তেছে না। 65 নিউটন নিলাম, ছিঁড়তেছে না। 70 নিউটন যখন নিছি তখন দেখে গেছে ছিঁড়ে গেছে। 70 নিউটন যখন নিছি তখন দেখছি যে ছিঁড়ে গেছে। তার মানে আলটিমেটলি বলতে পারি যে সর্বনিম্ন 70 নিউটন ফোর্স যদি দেই, সর্বনিম্ন একদম লোয়েস্ট সর্বনিম্ন যদি আমি 70 নিউটন দেই তাহলে সেটা ছিঁড়ে যাবে। এর উপরে যত ফোর্স দিব তত ছিঁড়বেই। তাহলে এই যে 70 নিউটন নিলাম না, এটাকে তখন আমি বলবো কি, এটাকে আমি তখন বলবো অসহ ভার, অসহ ওজন বা অসহ ভার। ঠিক আছে, আচ্ছা, এখন এই অসহ ভার বা অসহ ওজনের জন্য আমি কিন্তু অসহ পীড়নও বের করে ফেলতে পারবো। কিভাবে, এরিয়া দ্বারা ভাগ দিয়ে দিব, শেষ। তাহলে ওই যে আমি একটা ফোর্সের জন্য, একটা ফোর্স বা ওজনের জন্য কিংবা একটা ভারের জন্য একটা পীড়ন পাচ্ছি না, তখন সেই পীড়নটাকে আমি বলবো অসহ পীড়ন, শেষ। আর ওইটার জন্য বিকৃতি পেলে অসহ বিকৃতি, এই হচ্ছে কথা। সো জিনিসপাতিগুলো এরকমই, খুব সিম্পল, অত কঠিন কিছু না, এটা এখানে দাগাই লোকে। আচ্ছা, সো দেখো আমরা এখানে একটু দেখি, আমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেওয়া আছে এখানে, আমার কাইন্ড অফ একটা মিক্স জিনিসপাতি দেওয়া আছে। এটা আমাদের চিটাং বোর্ড 22 সালে আসা একটা কোশ্চেন। বলা যাচ্ছে এটি ইস্পাতের তারের দৈর্ঘ্য দেওয়া আছে
দৈর্ঘ্য দেওয়া আছে, ইস্পাত তারের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 2 মিটার, ইস্পাত তারের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, বলছে যে অসপীড়ন দেওয়া আছে, অসপীড়ন দেওয়া আছে আমাদের এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে তারটির এক প্রান্তে যদি আমি 2 কেজি ভরের, এক প্রান্তে যদি আমি 2 কেজি ভর যদি ঝুলাই দেই, তাহলে কত কেজি ভর ঝুলাইছি? 2 কেজি ভর। 2 কেজি ভর যদি ঝুলাই দেই, তাহলে তারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এত মিটার বৃদ্ধি পায়। আচ্ছা, ভালো কথা। বলছে এই ভর সহ তারটিকে যদি আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার এত রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরাতে গেলে তারটি ছিঁড়ে যায়। আচ্ছা, বলছে যে এই বর্ষ তারটিকে তার আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট, আদি দৈর্ঘ্য মানে কি? এই যে প্রথমে যে 2 মিটার ছিল না, ওই 2 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট যদি আমি বৃত্তাকার পথে ঘুরাই, কিভাবে ঘুরাইতেছি? 4 রেডিয়ান পার সেকেন্ড বেগে যদি ঘুরাই, তাহলে আমাদের বলছে তারটি ছিঁড়ে যায়। এটা বলছে, বুঝলাম। বলছে যে তারটি কেন ছিঁড়ে গেল তা উদ্দীপক অনুসারে গাণিতিক বিশ্লেষণ করো। বুঝা গেল? আচ্ছা, তোমাকে আমি আরেকটু সুন্দর করে বুঝাই। সো আমাদের দেখো, আমাদের একটা তার দেওয়া আছে, তারের ক্ষেত্রে আমাদের একটা অসহ পীড়ন দেওয়া আছে, ঠিক আছে? অসপীড়ন দেওয়া আছে। অসপীড়ন দ্বারা আমরা বুঝতে পারবো যে কত পরিমাণ ফোর্স দিলে, মানে কত চেয়ে বেশি ফোর্স দিলে বা কত পরিমাণ ফোর্স আমি দিতে পারবো, এর চেয়ে বেশি দিলে সেটা ছিঁড়ে যাবে। সো এটা আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো, সো দেখো আমাদের এখানে কি দেওয়া আছে? পীড়ন দেওয়া আছে। পীড়ন মানে কি? এখানে আমাদের সাপোজ সিগমা দেওয়া আছে, ঠিক আছে? সিগমা দেওয়া আছে। তারপর এখান থেকে আমরা সিগমা ইজ ইকুয়াল টু আমরা জানি যে আমাদের F/A। তাহলে এখান থেকে আমি বের করে ফেলতে পারবো না যে কি পরিমাণ আসলে আমাদের ফোর্স দিতে পারবো, এর চেয়ে বেশি দিলে ছিঁড়ে যাবে। তাহলে এই পরিমাণ ফোর্স দেওয়া জায়েজ, ঠিক আছে? এটা আমরা কি বলবো? সিগমা ইন্টু এ। সিগমা কত দেখতে পাচ্ছি? 4.76 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ঠিক আছে? ইন্টু এরিয়া। এরিয়া কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারকে আমরা কিসে কনভার্ট করব? মিলিমিটার স্কোয়ারটাকে আমরা কিসে কনভার্ট করব? মিটার স্কোয়ারে। তাহলে আমরা সেম কাজ করব, 1 ইন্টু একটাকে কিসে কনভার্ট করলাম? মিটারে কনভার্ট করলাম। তাহলে দুইটাকে করার জন্য স্কোয়ার করে দিলাম, শেষ, এতটুকু। তাহলে এখান থেকে আমি ফোর্সটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? চলো আমরা করি। 4.76 আমি যখন করতেছি, সহজ জিনিসগুলো তুমিও করবা, ঠিক আছে? আর ভুল হলে একটু ক্ষমা সুন্দর দিচ্ছি, দেখবা আর কি, ক্যালকুলেশনে ভুল হইতে পারে। 10 টু দি পাওয়ার বয়স হয়ে গেছে তো, 3 × 6, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 76.6 নিউটন এত ফোর্স দেওয়া যাবে। এর চেয়ে বেশি ফোর্স দিলে ছিঁড়ে যাবে, এর চেয়ে বেশি ফোর্স দিলে কি ছিঁড়ে যাবে, ঠিক আছে? এবার আসি আমরা কতটুকু ফোর্স তার উপর কাজ করছে। সো আমরা যেটা করছি যে তারটাকে কি করছি, তার তো আছে, তারের যে সমান ব্যাসার্ধ আছে বা তার যে দৈর্ঘ্য আছে 2 মিটার, ওই 2 মিটার বিশিষ্ট কোন একটা ওই তারটাকে এক প্রান্তে আমি কি করছি? 2 কেজি ভর ঝুলাই দিছি। মানে কি করছি? আমি কি করতেছি? এটাকে এইরকম ভাবে ঘুরাচ্ছি, যেখানে আমাদের তার কোনটা? তার হচ্ছে আমাদের সেই, ধরো সাপোজ এইটা হচ্ছে আমাদের তার, এই আরটা কি বলতো? এই আরটা হচ্ছে আমাদের সেই তারটা, মানে এটা হচ্ছে এই সবুজ কালারটা হচ্ছে আমাদের তারটা, ঠিক আছে? তারটার যে দৈর্ঘ্যটা এলটা, ওই এলটা এখানে আমাদের কি বলতো? এই বস্তুটা যেটা কি ঝুলাই দিছি, এটা হচ্ছে আমাদের সেই বলতো, সেই হচ্ছে আমাদের সেই, ধরো 2 কেজি বস্তুটা, 2 কেজি বস্তুটা যে ঘুরতেছে না, এই রাস্তাটার ব্যাসার্ধ প্রকাশ করতেছে, অবশ্যই ব্যাসার্ধ প্রকাশ করতেছে। এই তো, এই যে ঘুরাচ্ছি, আমাদের রেডিয়ানও দেওয়া আছে, আমাদের যে ওমেগা মান দেওয়া আছে 4 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটার উপর আসলে কি কি ফোর্স কাজ করতেছে, এটার উপর কি কাজ করতেছে? ফোর্স কাজ করতেছে কি কি? নর্মালি আমরা যেটা দেখতে পাই যে আমাদের বলতো এই বরাবর যদি চিন্তা করি, এই বরাবর কি বস্তুটা আসলে এই ভিতরের দিকে চলে আসে কিংবা বাইরের দিকে চলে যায়? না, যায় না। আলটিমেটলি আমরা দেখতে পাই যে বস্তু যখন ঘুরে, তারপর দুইটা জিনিস কিন্তু কাজ করে। একটা কি লাগে? বিস্তৃত ঘোরার জন্য তাকে একটা কেন্দ্রমুখী বল লাগে বা কেন্দ্র অভিমুখী বল লাগে। আমরা জানি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান। সো আমরা দেখতে পাই যে কেন্দ্র বিমুখী বল এই দিক বরাবর কাজ করে, তাই তো? এই কেন্দ্র বিমুখী বলটা এই দিক বরাবর কাজ করতেছে, বস্তুটাকে বাইরের দিকে ছিঁড়ে চলে যেতে চাইছে। কিন্তু আমরা কিন্তু দিচ্ছি না, আমরা কি করতেছি? আমরা ধরে রাখতেছি। এরকম যখন ঘোরাচ্ছি না, আমরা কিন্তু ধরে রাখতেছি। ওই ধরে রাখার কারণে ওই রশিটা কি করতেছে? ওই বস্তুটার উপর একটা ফোর্স দিচ্ছে, এটাকে আমরা বলি টান বল। এটাকে আমরা কি বলি? টান বল। এই যে একটা টান বল দিচ্ছে না, এই টান বলের কারণে এখানে একটা কি দিচ্ছে? এদিকে একটা টেনশন ফোর্স দিচ্ছে, টান বল দিচ্ছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই টান বল আর এই হচ্ছে, এটাকে আমরা বলি এফসি মানে হচ্ছে এটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, এটাকে আমরা কেন্দ্র বিমুখী বল বলি। তাহলে এই কেন্দ্র বিমুখী বল আর আমাদের যে টেনশন ফোর্সটা সমান থাকার কারণে বস্তুটা আসলে এদিকেও যায় না, ওইদিকে যায় না। বুঝা গেছে? অন্যভাবে আমরা চিন্তা করতে পারি যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায়, তাহলে আসলে একটা কি লাগে? একটা কেন্দ্রমুখী বল লাগে, যেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স। কেন্দ্রমুখী বল এখানে কে দিচ্ছে? আমাদের এই রশিটা টেনশন ফোর্সটা দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই রশিটা টেনশন ফোর্স দেওয়া মানে কি? এই রশিটার উপর এরকম একটা টেনশন ফোর্স বা এরকম একটা টান বল কাজ করতেছে। তাহলে এই টান বলটা যদি আমাদের এই ফোর্সের চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে বস্তুটা ছিঁড়ে যাবে, দড়িটা ছিঁড়ে যাবে। যদি টানটা যদি কম হয়,
তা এটা হচ্ছে যদি কম হয় তাহলে ছিড়বে না, ঠিক আছে। সো এই টানটা বের করার চেষ্টা করি। এই টানটা আর আমাদের যে কোন যে বুকি বলটা সমান, অবশ্যই এটা আমি একটু আগেই বললাম। তাহলে আমরা দেখতে পাই যে টি ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাবো এফসি। এফসি এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, এফসি মানে হচ্ছে আমাদের এম ওমেগা স্কোয়ার আর, এটা তো আমরা জানি এম ওমেগা স্কোয়ার আমরা জানি না, জানি। তাহলে এম এর মান আমি দেখতে পাই যে 12 কেজি, ওমেগা ওমেগা দেখতে পাচ্ছি আমাদের 4 রেডিয়ান, তাহলে 4 স্কোয়ার ইন্টু আর, আর মানে কত দেখতে পাচ্ছি, আর হচ্ছে আমাদের এইটা, এটা কত এল, এল এর সমান, এল মানে কত 2, কত দেখতে পাচ্ছি বলো তো 12 ইন্টু 2 ইন্টু 4 স্কোয়ার, তাহলে দেখতে পাচ্ছি কত 384 নিউটন। দেখো কত বেশি, কত বেশি। আমরা এই দড়িটা বা এই রশিটা সইতে পারে হচ্ছে 47.6 নিউটন, বাট এটার উপর আমি দিচ্ছি কত 384 নিউটন, তাহলে ছিঁড়ে যাবে না? অবশ্যই ছিঁড়ে যাবে। সো এতটুকু ব্যাখ্যা করলে মোটামুটি হয়ে যাচ্ছে যে এই কারণে আসলে আমাদের এই তারটা ছিঁড়ে গেছে। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো যে ইয়ং এর গুণাঙ্ক, আমি ইয়ং এর গুণাঙ্ক দেখবো না, ইয়ং গুণাঙ্ক দেখে ফেলছি, ঠিক না? একটু আগে দেখলাম না ওয়াই ইজ ইকুয়াল টু কি দেখতে পেলাম, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা দেখতে পেলাম এফ বাই এ, আর নিচে হচ্ছে আমাদের ছোট হাতের এল, উপরে হচ্ছে বড় হাতের এল। ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে একক কি হবে বলো, একক কি হবে? তোমরা এতক্ষণে আসলে আমাদের বের করে ফেলার কথা, এতক্ষণে কি বের করে ফেলার কথা, দেখো আমরা একটু দেখি, আমরা একটু আগে দেখি। দেখো আমরা যখন ইয়ং এর গুণাঙ্ক বলতেছিলাম সেটা কি পীড়ন আর বিকৃতির অনুপাত, তাকে আমরা বলতেছি কি বলতো ইয়ং এর গুণাঙ্ক, তাই তো। এখন পীড়নের একক কি, নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। বিকৃতি একক কি, নাই। তাহলে আলটিমেটলি আমাদের এইটার আর এইটার একক কি হবে, সমান হবে না? পীড়ন আর কি বলতো ইয়ং এর গুণাঙ্ক একক সমান হবে না? এতটুকু মাথা রাখলে হলো, ঠিক আছে। ওকে, এবার আমাদেরকে যেটা বলে দেওয়া আছে একটি আদর্শ দৃঢ় বস্তুর কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের ইয়ং এর গুণাঙ্ক কত হবে, ঠিক আছে। সো দেখি আমরা ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাইছি যে আমাদের উপরে আছে আমাদের থাকে হচ্ছে আমাদের সেই পীড়ন, আর নিচে থাকে আমাদের কি বলতো বিকৃতি। সো বলো, আমাকে বলো যে দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমাদের বিকৃতি কত, একদম আদর্শ দৃঢ় বস্তুর ক্ষেত্রে বিকৃতি কত? বিকৃতি অবশ্যই জিরো না। তাহলে এই পার্টটুকু যদি আমাদের হয় জিরো, তাহলে আমাদের এই পার্টটুকু পুরোটা কত হবে, ইনফিনিটি না? তাহলে আমাদের আনসার কি হবে, ইনফিনিটি। এই যে ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা এই তো, তার মানে আলটিমেটলি আমরা যেটা বলতে পারি এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে দেখো আমি পূর্ণ দৃঢ় বস্তু মানে কি, সেটা আসলে আমি যত ধরনের ফোর্সই দেই না কেন সেটা আসলে আমাদের কি করতে চায় না, সেটা আমাদের আসলে তার রূপ বিকৃতি করতে চায় না বা আকারে চেঞ্জ করতে চায় না। মানে আকারের যদি চেঞ্জ করতে চাই তাহলে আমার কতটুকু ফোর্স দেওয়া লাগতেছে, অসীম সংখ্যক ফোর্স দেওয়া লাগতেছে, এটা আমাদের এটা প্রকাশ করে, ঠিক আছে। আচ্ছা এবার দেখি আমাদেরকে ম্যাথ কি বলে দেওয়া আছে, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। 2 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, বসে একটি ইস্পাতের তারের প্রান্তে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে তারের বৃদ্ধি কত, দৈর্ঘ্য বৃদ্ধি কত, তার মানে ছোট হাতের এলটা বের করতে বলছে, ঠিক আছে। ওকে, সো দেখো আমরা যদি চিন্তা করি আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি এফ বাই এ, নিচে ছোট হাতের এল, উপরে আছে বড় হাতের এল। তাহলে আমাদের এখান থেকে কি লাগতেছে, এখান থেকে আমাদের ছোট হাতের এলটা লাগতেছে, ঠিক আছে। ওকে, বুঝা গেল? মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করছি, দৈর্ঘ্য বৃদ্ধি করছি সেটা আমাদের বের করতে হবে ছোট হাতের এল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা যদি আমরা একটু সফল টাফল করি তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি উপরে আমাদের হবে এফ আর আর এল, আর ওয়াইটা চলে যাবে নিচে ইন্টু হচ্ছে আমাদের এ, এই এতটুকুই, ঠিক আছে, এই এতটুকু। হ্যাঁ এটাই, ঠিক আছে। দেখো এখন এখান থেকে আমাদের দেখো আমি ফোর্সের মান কি জানি, আমাদেরকে বলে দেওয়া আছে 20 নিউটন, তাহলে আমাদের ফোর্সের মান হচ্ছে আমাদের 20 নিউটন। দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য কি দেওয়া আছে, কি আদি দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, কত দেওয়া আছে 2 মিটার। ইয়ং এর গুণাঙ্ক কি দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে এই যে এইটা 2 × 10⁻11। এককগুলো একটু খেয়াল করো, এককগুলো দেখছো এস একক নিউটন পার মিটার স্কয়ারে দেওয়া আছে, তাহলে আমরা দেখতে পাবো নিউটন পার মিটার স্কয়ার। এবার দেখে আমাদের এরিয়া কি সুন্দর করে দেওয়া আছে কিনা, এরিয়া দেওয়া নাই সুন্দর করে, 1 মিলিমিটার স্কয়ার দেওয়া আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে, মিটার স্কয়ারে। তাহলে আমাদের 1 ইন্টু কি করবো, একটাকে মিটারে কনভার্ট করবো, দুইটাকে মিটারে কনভার্ট করলে স্কয়ার করে দিব, শেষ। তাহলে এই পার্টটুকু আমরা করি, চলো। তাহলে উপরে আমাদের আছে আমাদের 20, নিচে ইন্টু 2, আর ভাগ হচ্ছে আমাদের 2 × 10⁻11 ইন্টু 10⁻−6, তাহলে দেখতে পাচ্ছি 2 × 10⁻4, 2 × 10⁻−4 মিটার। এই হ্যাঁ ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি আমাদেরকে বলে দেওয়া আছে যে নিচে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও, বসে চিত্রে একটি ধাতব তারের দৈর্ঘ্য ও দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি লেখো দেওয়া আছে, বুঝলাম। বলছে তারটির উপাদানে ইয়ং এর গুণাঙ্ক কত। আচ্ছা ইয়ং এর গুণাঙ্ক আমরা খুব ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবো, যাই হোক। সো একটু মাথায় রাখবা যে ইয়ং এর গুণাঙ্ক আসলে আমাদের কোনো একটা পদার্থের একটা নির্দিষ্ট একটা প্রপার্টিস, ওই ইয়ং এর গুণাঙ্ক দেখে আমি বলতে পারবো যে এটা আসলে কোন ধরনের পদার্থ, ঠিক আছে, এই যে মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা দেখো আমি যদি চিন্তা করতে পারি যেখানে স্থিতিস্থাপকতা কতটুকু, স্থিতিস্থাপকতা এতটুকু না,
এই এতটুকুর মাঝখানে তো আমি বলতে পারি যে এটা লিনিয়ারলি যাচ্ছে, একদম একদম সরলরৈখিকভাবে যাচ্ছে। তাহলে এতটুকু এই দৈর্ঘ্য বিকৃতিটা নিব আর এই আমি দৈর্ঘ্য পীড়নটা নিব, উপরে এগুলা কিন্তু নিলে হবে না, উপরে এগুলা কি নিলে হবে না, কারণ এতটুকু পর্যন্ত সে ইলাস্টিক ছিল বা এতটুকু পর্যন্ত সে স্থিতিস্থাপক ছিল, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এখানে আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের বলতো এপসাইলন দেওয়া আছে, আমাদের বিকৃতি দেওয়া আছে, এটা আমাদের কি দেওয়া আছে, এটা আমাদের সিগমা দেওয়া আছে। তাহলে এখান থেকে খুব ইজিলি কিন্তু আমি ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই পেয়ে যাবো। ওয়াই ইকুয়াল টু কি জানি, ওয়াই ইকুয়াল টু আমরা জানি টাউ বাই এপসাইলন, ঠিক আছে। দেখো তার টাউ এর মান বসায় দাও, টাউ এর মান কত দেখতে পাচ্ছি, টাউ এর মান দেখতে পাচ্ছি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ভাগ দিব হচ্ছে আমাদের এপসাইলন, এপসাইলনের মান দেখতে 0.2, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। এই যে দেখো, ঠিক আছে, নিজেরা একটু করে দেখবা, ঠিক আছে। ওকে, এরপরে দেখি কি বলে দেওয়া আছে, দেখি সেম কোশ্চেনই দেওয়া আছে, সেম কোশ্চেনের মাঝখানে আমাদেরকে একটু ওই যে বহু নির্বাচনী থাকে না এরকম আর কি, বলছে তারটির উপর পীড়ন, বলছে যে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ারের চেয়ে যদি বেশি হয় তাহলে তারটি ছিঁড়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এই যে এইটার পরে যদি আরো ফোর্স দেই তাহলে সেটা ছিঁড়ে যাবে, বুঝে যায় ভ্যালিড, তাহলে এটা ঠিক আছে, কারণ এটাই তো বললাম যে পয়েন্ট অফ রাপচার, ওই পয়েন্টে গেলে সে সহ্য করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা বলছে যে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার হলে তারটি স্থায়ী বিকৃতি ঘটবে। দেখো আমরা যেটা দেখতে পাইছিলাম যে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 পর্যন্ত সে কি করতে পারে, স্থিতিস্থাপক থাকতে পারে, আগের অবস্থায় ফিরে আসতে পারে। এর চেয়ে যদি বেশি হয়, আমাদের 4.2 কোথায় আছে, 4.2 হচ্ছে আমাদের এই জায়গায় না, 4.2 হচ্ছে আমাদের এই জায়গায় থাকলে আমরা দেখছিলাম কি একটা স্থায়ী বিকৃতি থাকবে। স্থায়ী বিকৃতি মানে কি, এটা যদি আমি ফোর্সটা কমাই দিই তাহলে দেখা যাবে এরকম একটা স্থায়ী বিকৃতি থাকবে, ঠিক আছে। তাহলে স্থায়ী বিকৃতি থাকলো, ওকে, তাহলে দুইটা ঠিক পেলাম। এরপর আমাদেরকে যেটা বলছে যে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ারের চেয়ে যদি কম হয় তাহলে কোনো ধরনের বিকৃতি ঘটবে না। এটা কি বলবো, আমরা যে 3.6 এর নিচে যদি থাকে তাহলে এটা যদি এরকম থাকে, বিকৃতি দেখতে পাচ্ছি যে বিকৃতি এতটুকু, তাহলে এটা আমাদের ভুল, তাহলে আমাদের 1 আর 2 নাম্বারটা ঠিক আছে, এই যে 1 আর 2 ঠিক আছে, ঠিক আছে। ওকে, এরপরে দেখি এটা আমাদের একটু ভুল দেওয়া আছে, মানে এটা বিকৃতিটা এটা আসলে আমাদের এমন হওয়ার কথা ছিল, বিকৃতি আসলে আমাদের এমন হওয়ার কথা ছিল, ঠিক আছে, এতটুকু, ঠিক আছে। ওকে, সো দেখো আমাদেরকে যে বলছে একটি স্থিতিস্থাপক বস্তু পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র দেওয়া আছে, এটা আমাদের চিটাং বোর্ড 23 সালে আসা একটা কোশ্চেন, বলছে যে বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক কত, এটা খুব ইজি জিনিস, খুব ইজি জিনিস। সেটা কি বলতো, ওয়াই ইকুয়াল টু আমরা দেখতে পাবো যে এইটা বাই এইটা শেষ, তাহলে এটা হবে কত, এটা হবে কত, এটা হবে আমাদের হচ্ছে আমাদের 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। আর এফসাইলন মানে হচ্ছে বিকৃতি দেখতে পাচ্ছি 0.4, করলেই তো পেয়ে যাওয়া। সো এই ক্যালকুলেশনগুলো নিজে করবা, পজ করে ভিডিও পজ করে নিজে করবা, কারণ এই ক্যালকুলেশন যদি ভুল যায় তাহলে বুঝতে পারলা যে নাম্বার কিন্তু কমতে থাকবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি কিছু একটা, তাহলে 500 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আচ্ছা, এরপরে দেখি চিটাং বোর্ড 2023 সালে আসা একটা কোশ্চেন, বলে দেওয়া আছে যে চিত্র একটা দেওয়া আছে, বলছে চিত্রে 1.5 মিটার আদি দৈর্ঘ্য, তার মানে আদি দৈর্ঘ্য বলতে বড় হাতের এল দেওয়া আছে, তাই তো, বড় হাতের এল দেওয়া আছে, বলছে এ এবং বি দুটি একই উপাদানের তৈরি তার, একই উপাদানের তৈরি তার বলতে বোঝাচ্ছে তাদের ইয়ংস মডুলাস সমান। বলছে প্রযুক্ত বলের সাথে তার দুটি দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া আছে এখানে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি মানে ছোট হাতের এল, এটা আমাদের 1, এটা ছোট হাতের এল সেন্টিমিটারে, এদিক বরাবর আছে আর এদিক বরাবর আছে আমাদের ফোর্স, কতটুকু ফোর্স দিচ্ছি, ওকে, ইয়ংস মডুলাসও দেওয়া আছে। বলছে যে এ তারের ব্যাসার্ধ কত, বলছে কি এ তারের ব্যাসার্ধ কত। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের ইয়ংস মডুলাস দেওয়া আছে, আমাদের এ তার নিয়ে কাজ করতে হবে। এ তার বলতে বোঝাচ্ছে আসলে আমরা কোনটা বলতো, এ তারের জন্য আমাদের লেখচিত্র লাগবে হচ্ছে আমাদের এইটা, তাই তো, লেখচিত্র লাগবে এইটা, একটু আমরা এখান থেকে বুঝে ফেলছি। ওকে, তাহলে এ তারের জন্য আমরা ইয়ংস মডুলাস জানি ওয়াই এ, তাহলে ওয়াই এ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাবো যে এফ বাই এ, এখানে হচ্ছে ছোট হাতের এল, উপরে আছে আমাদের বড় হাতের এল, তাই না। ওকে, এখন দেখো আমরা এখান থেকে কি বের করে ফেলতে পারি, দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ফোর্সের মান কি আমি জানি, ইয়ংস মডুলাস থেকে আমি জানি, দেখো তো ইয়ংস মডুলাস। এখন সামনের দিকের ম্যাথগুলোতে আমি বেশিরভাগ যেটা করব সেটা হচ্ছে আমি তোমাকে ডাটাগুলো দিয়ে দিব কিংবা বলে দিব কীভাবে করতে হয়, খুব ইজিলি, মানে জাস্ট চিন্তা করার জন্য। বাকি জিনিসটা তুমি কি করবা, নিজে একটু ক্যালকুলেশন করবা, যাতে কি করে তোমার অ্যাকুরেসি বাড়ে, নিজে অ্যাকুরেসি করলে বেটার। কারণ আমি যখন তোমাকে করে দিব, আমি নিজেই ক্যালকুলেটার যে যখন করে দিব তখন কাছে মনে হবে যে না খুবই সহজ, কারণ আমি তো পারি, আমার কাছে জিনিস সহজ লাগবে, কিন্তু তোমার কাছে তখন মনে হবে যে না এটা সহজ, পরীক্ষার হলে করতে গেলে নিজে করতে হবে, তখন তার তোমাকে আমি বলে দিব না, তখন তোমার মনে হবে যে না শিট, এটা তো আরেকটু প্র্যাকটিস করা উচিত ছিল। সো আমি যেটা সাজেস্ট করবো, আমি তোমাকে দেখাই দিচ্ছি, তুমি নিজে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমি কয়েকটা দেখাই দিব, প্যারা নেই। সো দেখো ইয়ংস মডুলাস দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এরপরে
আমাদেরকে ফোর্স দেওয়া আছে কি ফোর্স 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 ফোর্স। দেখো এখন আমাদের এ পয়েন্টের জন্য যদি চিন্তা করি বা এ তারের জন্য চিন্তা করি, তাহলে আমাদের একটা ফোর্স দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 15 নিউটন। সো 15 নিউটন যদি আমি দেই, 15 নিউটন যদি দেই আমাদেরকে, এটার জন্য আমাদের কতটুকু হচ্ছে 15 নিউটনের করসপন্ডিং আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে কত 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 2 সেন্টিমিটার আমাদের কি বলতো দৈর্ঘ্য বৃদ্ধি, সেটা আমাদের কত 2 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা কিসে কনভার্ট করবো, মিটারে কনভার্ট করবো। 2 × 10⁻² মিটার, এই তো। তাহলে এটা আমাদের নিউটন, এটা মিটার, ঠিক আছে। এই তো এখন আমাদেরকে যেটা বলছে যে আদি দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1.5, এই যে দেখো 1.5, তাহলে এখান থেকে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে আমাদের এ তারের ব্যাসার্ধ কত। আচ্ছা বলো, এখানে আমাদের ওয়াই দেওয়া আছে, এফ দেওয়া আছে, এল দেওয়া আছে, ছোট হাতের এল দেওয়া আছে। এখন আমরা এখান থেকে চাইলে এ বের করে ফেলতে পারি, না? তো সাপোজ এ ইজ ইকুয়াল টু আমি সামথিং পাইলাম, এ ইজ ইকুয়াল টু আমি কিছু একটা পাইলাম, এ ইজ ইকুয়াল টু কি কিছু একটা পাইলাম। আচ্ছা এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের সেটা পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার থেকে আমি খুব ইজিলি আমি ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো না, আরটা বের করতে পারবো না। পাইয়ের মান তো জানি, না, তাহলে এখানে আর বের করে ফেলবো। এই হচ্ছে ছোট একটা কাজ, এটা নিজের একটু ক্যালকুলেট করে পড়বা, ঠিক আছে। আচ্ছা আগাই। দেখো এখানে আমাদেরকে আরও একটা সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে, দেখে একটু কঠিন মনে হইতে পারে বা কষ্ট লাগতে পারে যে না এটা মনে হয় পারবো না, বাট প্যারা নেই। যেটা বলে দেওয়া আছে নিচের ছকে দুইটি তার এ এবং বি, দুইটা তার দেওয়া আছে, বলছে যে বিভিন্ন রাশির মান দেওয়া আছে। সো তার দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, প্রযুক্ত বল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ কতটুকু হবে সেটা দেওয়া আছে, পয়জনের অনুপাত দেওয়া আছে বা পয়সনের অনুপাত দেওয়া আছে। পয়সনের অনুপাত আমরা এখনো পড়ি নাই, সো এটা আমরা একটা বাদ রাখলাম, তাহলে এখানে আমাদের কাজে লাগবে না, প্যারা নেই। সো বলছে কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে। এখন বলো ইয়ংস মডুলাস বলতে আসলে আমরা কি বুঝাই? ইয়ংস মডুলাস মানে বুঝায় যে আমাদের এফ না এটা কি বলে পীড়ন বাই বিকৃতি, তাই তো। পীড়ন মানে কি, পীড়ন মানে ওইটাকে টানতে বা ওইটা বিকৃতি করতে আসলে আমার কতটুকু ফোর্স দেওয়া লাগে প্রতি একক ক্ষেত্রে হলে, তাই না। এখন কোন একটা তারের ক্ষেত্রে আমি যদি বিকৃতি যদি 1 ধরে নিই, 1, দুইটার ক্ষেত্রে ধরলাম 1, বিকৃতি নিচে দুইটাই 1, তাহলে আমাদের নিচে যদি 1 থাকে তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি বলতো আমাদের পীড়ন আর হচ্ছে আমাদের বলতো ইয়ংস মডুলাস সেম, তাই না। আচ্ছা আলটিমেটলি আমরা বলতে পারি কি যার পীড়ন বেশি হবে তার ইয়ংস মডুলাস বেশি। এখন পীড়ন বেশি হওয়া মানে কি, তার প্রতি একক ক্ষেত্রফলে আমার বেশি ফোর্স দেওয়া লাগে। আলটিমেটলি আমরা কি বুঝাচ্ছি, পীড়ন যদি বেশি হয় তাহলে আলটিমেটলি আমাদের ইয়ংস মডুলাস বেশি হবে। ইয়ংস মডুলাস যদি বেশি হয় তার একক ক্ষেত্রফলে ফোর্স বেশি দেওয়া লাগবে, এতটুকুই কথা। তাহলে আলটিমেটলি আমরা বুঝলাম যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে যার যদি ইয়ংস মডুলাস যদি বেশি হয়, ইয়ংস মডুলাস যদি বড় হয়, তাহলে ওই তারটা বা ওই বস্তুটা শক্তিশালী। এই হচ্ছে কথা, সিম্পল কথা। তাহলে এখন আমাদেরকে যেহেতু বলছে যে কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে, তাহলে আমাদেরকে বের করতে হবে দুইটা তারের ক্ষেত্রে ইয়ংস মডুলাস। দুইটা তারের ক্ষেত্রে ইয়ংস মডুলাস বের করে দেখবো যে কার ইয়ংস মডুলাস বড়, সেটা শক্তিশালী যদি হয় ওইটা দিয়ে শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে, এতটুকুই আমাদের কাজ। চলো আমরা তাহলে আমাদের ওয়াই এ বের করি। তাহলে ওয়াই এর জন্য আমাদের কি করা লাগবে, ওয়াই এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এফ এ ইন্টু এল এ ভাগ দিব হচ্ছে আমাদের এ ভাগ হচ্ছে আমাদের ছোট হাতের এল এ, এতটুকুই কাজ না। ওকে, সো দেখো এটার জন্য আমাদের কি লাগবে দেখি তো, আমরা দেখি তো একটু জিনিসগুলো একটু বসাই। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে আমাদের ইয়ংস মডুলাস ওয়াই এ বের করার জন্য আমাদের এফ এ লাগবে। আমাদেরকে এর ক্ষেত্রে আমাদের ফোর্স দেওয়া আছে কত 5 নিউটন, তাহলে এটা হচ্ছে আমাদের 5। তারপর এল এ আদি দৈর্ঘ্য দেওয়া আছে কি, এই যে দেখো 1.6, তাহলে দেওয়া আছে 1.6, ঠিক আছে। এখন আমাদের ছোট হাতের এল কতটুকু দৈর্ঘ্য প্রসারণ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 14 মিলিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। 14 মিলিমিটারকে কিসে কনভার্ট করবো, মিটারে কনভার্ট করবো, শেষ। এখন এ মানে হচ্ছে এরিয়া কি দেওয়া আছে, কি ব্যাস দেওয়া আছে ভাই, কি দেওয়া আছে ব্যাস। ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করতাম সেটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, আর ব্যাসের ক্ষেত্রে ব্যাস যদি দেওয়া থাকে সেটা আমাদের কত π/4 ডি স্কোয়ার, সিম্পল কথা π/4 ডি স্কোয়ার। তুমি এটা নর্মালি করতে পারো যে আর মানে কি, আর মানে হচ্ছে d/2, তাহলে আরের জায়গায় d/2 লেখো, তাহলে তো ব্যাসার্ধ পেয়ে যাবা। বাট আমরা এটা মুখস্থ করে নিব যে a = π/4 ডি স্কোয়ার, a = কি π/4 ডি স্কোয়ার। ওকে, তাহলে এই যে দেখো আমরা খুব ইজিলি আমরা এটা বের করে ফেলতে পারবো। π/4, পাই এর মান তো আমি জানি 3.1416, π/4 ডি স্কোয়ার, ডি কত, ডি কত, ডি দেখতে পাচ্ছি 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটারকে আমরা একটু মিটারে কনভার্ট করি, মিটারে কনভার্ট করলে এই যে এইটা, তাহলে এখান থেকে আমি খুব ইজিলি ওয়াই এ পেয়ে যাবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো চলো আমরা একটু করি। উপরে দেখতে পাচ্ছি আমাদের 50 ইন্টু হচ্ছে 1.6 ভাগ দিব হচ্ছে আমাদের π/4 3.1416 π/4 ডি স্কোয়ার। ডি এর মান দেখতে পাচ্ছি কত, ডি 1 মিলিমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করবো 10⁻³ দ্বারা, এটাকে স্কোয়ার করে দিলাম, ইন্টু এরিয়ার সাথে আমাদের L1 আমরা এল এ মানে হচ্ছে আমাদের 14 ইন্টু 10⁻³
তাহলে মোটামুটি ভালোই একটা জিনিস দেখতে পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি 728 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার। ঠিক আছে, ওয়াই এ পেয়ে গেছি। এখন খুব সিম্পলি আমরা কি করব, ওয়াই বি বের করব। ঠিক আছে, সো ওয়াই বি এর জন্য আমরা সেম কেস করব, উপরে বসাবো আমাদের এফ, এটাকে আমরা একটু অন্য কালার দিই, বের করবো কি ওয়াই বি। ওয়াই বি এর জন্য আমাদের কি হবে, উপরে হবে আমাদের এফ, ফোর্সের ক্ষেত্রে বি এর ক্ষেত্রে ফোর্স কত, সেটা হচ্ছে আমাদের 6 নিউটন। তাহলে আমরা বসাই দিই 6। আহা, এটা কি করলাম, ভুল করে ফেলছি। সেটা হচ্ছে আমাদের এটা 50 না, এটা তো আমাদের 5 হবে, এটা 5 হবে, এটা 5 হবে। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা আবার করি। ক্যালকুলেশনটা তেমন করা লাগবে না, যাই হোক। 5 নিউটন না, হ্যাঁ 5 নিউটন। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি ওইরকমই হবে। সেটা হচ্ছে আমাদের এটা হবে আমাদের 8 হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের হবে কত, 8। ঠিক আছে, এই তো, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তাহলে আলটিমেটলি আমরা এইটার ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে আমাদের ফোর্স হচ্ছে 6, আর হচ্ছে আমাদের এল এ, সেটা হচ্ছে আদি দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 1.5। তাহলে দেখতে পাচ্ছি 1.5। তারপর এরিয়ার জন্য আমাদের কত, π/4 ডি স্কোয়ার। ডি কত দেখতে পাচ্ছি, ডি দেখতে পাচ্ছি আমাদের 1.2। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 1.2 × 10⁻³ স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের এল এ, মানে কতটুকু প্রসারণ হয়েছে বি এর ক্ষেত্রে। তাহলে বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের 16, সেটা কত হচ্ছে 16। তাহলে 16কে আমরা কিসে কনভার্ট করবো, মিটারে কনভার্ট করবো, সেটা হচ্ছে আমাদের 10⁻³ শেষ। এতটুকু করলে আনসারটা পেয়ে যাবো। ঠিক আছে, চলো আমরা করি। তাহলে উপরে দেখতে পাচ্ছি আমাদের 6 × 1.5 ভাগ হচ্ছে আমাদের পাই 3.1416 ভাগ হচ্ছে আমাদের 4, আর 1.2 × 10⁻³ স্কোয়ার ইন্টু 16 × 10⁻³ ওকে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত, 4.97 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এ আর বি এর মধ্যে আমরা তুলনা করি। দেখো এটা হচ্ছে আমাদের 10⁸, তাহলে এদিকে আমার কোনো কিছু চিন্তা করা লাগতেছে না, তাই তো, চিন্তা করা লাগতেছে না। তাহলে আমাদের চিন্তা করতে হবে আগে যে ডিজিটগুলো, এখানে আমাদের 7 আছে, আমাদের এখানে 4 আছে, তাহলে কোনটা বড়, ওয়াই এ বড়। ওয়াই এ যদি বড় হয় তাহলে আমাদের এ তারটা বেশি শক্তিশালী, এ তার যদি বেশি শক্তিশালী হয় তাহলে ওইটা দিয়ে শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে। এতটুকুই কাজ। ঠিক আছে, ওকে। তাহলে খুব সুন্দর করে লিখে ফেলবা যে ওয়াই এ ইজ গ্রেটার দেন ওয়াই বি। তাহলে আমরা কোনটা দিয়ে কাজ করবো, ওয়াই এ নিয়ে কাজ করবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের কি বলে দেওয়া আছে, বলছি একটি তারে, এই যে এই হচ্ছে আমাদের একটা তার, এরকম একটা মোটা তার ছিল, ওইখানে আমি 10 কেজি ভর ঝুলাইলে এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের দ্বিগুণ হয়ে যায়, ব্যাস হয়ে যায় আবার 3/4 হয়ে যায়। ব্যাস কি হয়ে যায়, 3/4 হয়ে যায়। বোঝা যায় তারের ব্যাস যদি হয় এত মিলিমিটার, তারের ব্যাস যদি হয় আমাদের এত মিলিমিটার, তাহলে উদ্দীপকের তথ্য মধ্যে এটি কোন পদার্থের তৈরি, এটি আমাদের কি বলতো, কোন পদার্থের তৈরি, এটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, সো আমরা দেখতে পাইছিলাম যে ইয়ংস মডুলাস যেটা আছে সেটা একটা পদার্থের প্রপার্টিস প্রকাশ করে। তাহলে আমাদের কোন পদার্থের তৈরি এটা বোঝার জন্য আমরা কি করব, ইয়ংস মডুলাস বের করবো, সিম্পল কথা। ঠিক আছে, ওকে। সো ইয়ংস মডুলাস কীভাবে বের করবো বলো, কীভাবে বের করে ইয়ংস মডুলাস? দেখো ইয়ংস মডুলাস ইজ ইকুয়াল টু আমরা জানি যে F/A, এখানে হচ্ছে ছোট হাতের এল, বড় হাতের এল। তাহলে আমরা কি করব, আমাদেরকে যেটা বলছে যে ফোর্স, কতটুকু ফোর্স দিলাম, ফোর্সটা কি বলতো, এই যে একটা ভর ঝুলাই দিছি, ভর ঝুলাই দেওয়া মানে কি, ওটার ওজনটাই আমাদের ফোর্স হিসেবে কাজ করতেছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, mg, এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি কি mg ইন্টু এটা হচ্ছে আমাদের বড় হাতের এল। এখন এরিয়ার কথা কি কিছু বলছে কি, ডায়ামিটার দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে খুব ইজিলি আমি এরিয়া বের করে ফেলতে পারবো। সেটা কত হবে, সেটা হচ্ছে আমাদের π/4 ডি স্কোয়ার। ডি এর মান কত, ডি এর মান দেখতে পাচ্ছি 4.22 × 10⁻²। এটা হচ্ছে আমাদের মিলিমিটার আছে, তাহলে এটাকে আমি মিটারে কনভার্ট করার জন্য কি করব, এত, তাহলে এত স্কোয়ার, শেষ। দেখো ব্যাপারটা বুঝছো কিনা, এটা আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের মিলিমিটার, তাহলে এটা মিলিমিটার করলাম, এটাকে আমি আবার মিটারে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার করে দিলে π/4 ডি স্কোয়ার, আলটিমেটলি আমরা এ পেয়ে গেলাম। এবার ছোট হাতের এল কতটুকু আসলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ হয়েছে। দেখো এখানে একটা যে সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এর দৈর্ঘ্য কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, এর দৈর্ঘ্য কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। মানে প্রথমে ছিল আমাদের এল, পরে এল প্রাইম যেটা আছে সেটা হয়ে যায় আমাদের টুয়াইস এল। ঠিক আছে, আগে ছিল আমাদের কত ছিল, আমাদের প্রথমে ছিল আমাদের এল, পরে যেহেতু পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাওয়া, মানে কি টুয়াইস এল হয়ে যাওয়া। তার আসলে দৈর্ঘ্য কতটুকু চেঞ্জ হয়েছে বলো তো, চেঞ্জ হয়েছে আমাদের এল প্রাইম মাইনাস এল, তার মানে টুয়াইস এল থেকে এল বাদ দিব, তাহলে আমাদের এল পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের এই ছোট হাতের এল ইজ ইকুয়াল টু কত হবে, বড় হাতের এল। তাহলে দেখো কাটাকাটি যায় না বলো তো, এই যে এল কাটা যায়, এল কাটা যায়। ঠিক আছে, আর এম এর মান আমি জানি, এম এর মান বলে দেওয়া আছে 10 কেজি, আর জি এর মান আমি জানি 9.8
সব পাইয়ের মান জানি 3.14, ক্যালকুলেশন করি চলো। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন করলে উপরে আমাদের 10 ইন্টু 9.8 ভাগ দিব হচ্ছে আমাদের 3.1416 ভাগ দিব হচ্ছে 4 ইন্টু হচ্ছে আমাদের 4.22 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু 4.10 টু দি পাওয়ার -3 স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7, আমরা দেখতে পাচ্ছি এটা হবে আমাদের 7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, হ্যাঁ এই যে 10 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কোনটা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের যে ওয়াই এর মানটা সেটা হচ্ছে আমাদের 7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তাহলে আমাদের এই পার্টটুকু আমাদের ঠিক আছে, ঠিক আছে। এই পার্টটুকু যদি ঠিক থাকে তাহলে আমরা বলতে পারি এই পদার্থটা আসলে কার দ্বারা তৈরি? অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি, বা এই তারটা কার দ্বারা তৈরি? অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি। বুঝা গেছে? দেখছো কত ইজি, ইজি কিন্তু। এটা কোথায় আসছে দেখি তো? এটা আসছে আমাদের সিলেট বোর্ড 2017 সালে আসছে, ঠিক আছে। আচ্ছা, ইউনিক ছিল কোশ্চেনটা। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে আয়তন গুণাঙ্কে। এবার আমরা কোথায় যাব? আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক তেমন কিছু কঠিন কিছু না, জাস্ট আমরা যাই দেখতে পাই যে আমি কোনো একটা পদার্থের ক্ষেত্রে যেমন এরকম একটা বেলুনের মতো আছে, ঠিক আছে। এই বেলুনে একটা নির্দিষ্ট আয়তন আছে। এখন আমি যদি উপর থেকে একটা ফোর্স দিই, সাপোজ চতুর্দিক থেকে একটা ফোর্স দিলাম, এফ দিলাম, এফ দিলাম, এফ দিলাম, এফ দিলাম, এফ দিলাম, এফ দিলাম, সাপোজ এফ পরিমাণ ফোর্স দিলাম। এফ পরিমাণ ফোর্স দিলে এটা আসলে কিসের উপর ফোর্স দিচ্ছি? এই যে একটা গোলক চিন্তা করি, এটা একটা সারফেসে একটা এরিয়া আছে না, এরিয়া আমরা বের করতে পারি কি? এরিয়া আমরা বের করতে পারি কি না বলো? এরিয়া আমরা বের করতে পারি তো। এরিয়া হচ্ছে আমাদের 4πr², এটা হচ্ছে আমাদের 4πr²। তাহলে এই 4πr² উপর একটা কি দিচ্ছি? একটা ফোর্স দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি আমরা পীড়ন বের করতে পারবো না, যে এরিয়া ফোর্স বাই এরিয়া, এই তো। তাহলে পীড়ন পেয়ে গেছি। এখন এই যে একটা ফোর্স দিচ্ছি, এটা আমরা কম্প্রেশন দিচ্ছি, মানে সংকোচন করাচ্ছি। সংকোচন করলে আমরা দেখতে পাবো তার আয়তনটা চেঞ্জ হয়ে গেছে। আগে আয়তন একটা বড় ছিল, এখন একটু আয়তনটা কমে গেছে। আয়তনটা যেহেতু কমে গেছে, তাহলে আমরা বলতে পারি না যে তার একটা বিকৃতি হয়েছে। ওই যে একটা বিকৃতি হয়েছে তাকে আমরা বলবো কি? আয়তন বিকৃতি। তাকে আমরা কি বলবো? আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে প্রতি একক আয়তনে যতটুকু আয়তনের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেলি যে এটাকে আমরা একটু, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি কীভাবে বের করবো? প্রথমে আমাদের আয়তন ছিল হচ্ছে আমাদের ভি, বড় হাতের ভি ছিল, পরে আয়তন হয়ে গেছে ভি প্রাইম। তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে? সেটা হচ্ছে আমাদের ভি প্রাইম মাইনাস হচ্ছে ভি, এতটুকু চেঞ্জ হয়েছে। উপরে আয়তনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখন হয়তো বা কমছে বা বাড়ছে, ঠিক আছে, মানে উপরে একটা ডিফারেন্সটা বসাবো। তো ধরে নিয়ে যে ধরো আয়তন বাড়ছে, ধরো আমি উপর অন্য দিকে ফোর্স দিচ্ছি, বিপরীত মানে পায়ের দিকে ফোর্স দিচ্ছি, তাহলে সংকোচনটা কি হচ্ছে? প্রসারণে কনভার্ট হয়ে গেছে। প্রসারণ যদি হয় ভি প্রাইম বড় হয়ে গেছে, ভি প্রাইম থেকে যদি ভি বাদ দেয়, কতটুকু আসলে আয়তনের চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে উপরে পেয়ে গেলাম, আর নিচে হচ্ছে আদি আয়তন। তাহলে এটার থেকে আমরা কি পেয়ে যাব? এটার থেকে আমরা পেয়ে যাব, এটাকে আমরা বলি এখানে বসাই দিই। এটার থেকে আমি যেটা পেয়ে যাবো সেটাকে আমরা বলি হচ্ছে বি ধারা। এটাকে আমরা ধারা কি ধারা প্রকাশ করি? বি ধারা। বিটাকে আমরা বলি কি বলতো? সরি সেটাকে বি না বলে এটাকে সেম ধরো এপসাইলন ধরে প্রকাশ করতে পারি, যে এটা হচ্ছে আমাদের কি বলতো? আয়তন বিকৃতি। এটা কি আমাদের আয়তন বিকৃতি। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে উপর একটা যতটুকু পরিবর্তন হচ্ছে আয়তনে সেটাকে বলবো আমরা ছোট হাতের বি, আর আদি আয়তন যেটা আছে সেটাকে বলবো আমরা বড় হাতের ভি। তাহলে এই এতটুকু আমরা বুঝে ফেললাম, এটা হচ্ছে আমাদের কি বলতো? আয়তন বিকৃতি। এটা কি বলতো? আমাদের আয়তন বিকৃতি। এই যে এবার সেম কেসে আমরা কি করতে পারি? আমরা সেম কেসে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কি বলতো? আয়তন পীড়ন। আয়তন পীড়নের সংজ্ঞা আমরা খুব ইজিলি বুঝতে পারি যে প্রতি একক ক্ষেত্রফলে আমি যতটুকু ফোর্স দিব তাকে আমরা বলবো কি? তাকে আমরা কি বলবো? দৈর্ঘ্যের ক্ষেত্রে ছিল দৈর্ঘ্য পীড়ন, আয়তনের ক্ষেত্রে হবে আয়তন পীড়ন। এই এতটুকুই সিম্পল কথা, ঠিক আছে। এই যে এতটুকু। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে কি? এখন তো ব্যাপারটা চেঞ্জ হয়েছে। আগে দৈর্ঘ্যের কথা চিন্তা করতাম, এবার আয়তনের কথা চিন্তা করবো। সো আয়তনের ক্ষেত্রে আমি আগে বলছিলাম যে আমাদের ওই যে হুকের যে সূত্রটা আছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, তাহলে ওই জিনিসটা এখানেও খাটবে। এখানে যদি খাটে তাহলে আলটিমেটলি আমরা যেটা বলতে পারি যে আমাদের টাউ ইজ প্রপোর্শনাল টু আমাদের এপসাইলন। তাহলে খুব ইজিলি আমরা লিখতে পারি যে টাউ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা লিখতে পারি বি ইন্টু এপসাইলন। তাহলে এই যে বি লিখলাম না, তাহলে এই বিটাকে আমরা বলি কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতাম, বাট এখন আয়তনে যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে আমরা এখানে বলবো আয়তন গুণাঙ্ক। যেহেতু আয়তন পীড়ন আর আয়তন বিকৃতি নিয়ে কাজ করতেছি, তাহলে এটাকে বলবো আমরা আয়তন গুণাঙ্ক। তাকে আমরা কি বলবো? আয়তন গুণাঙ্ক, ঠিক আছে। সো এখান থেকে খুব ইজিলি আমরা আয়তন গুণাঙ্ক বের করে ফেলতে পারবো তো নাকি? ঠিক আছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে আমরা আয়তন কখন নিয়ে কাজ করি? আমরা আয়তন সাধারণত তরল অথবা পানির ক্ষেত্রে আমরা ফ্লুইড নিয়ে কাজ করি। কেন বলতো? কারণ আমরা জানি যে পানির ক্ষেত্রে আসলে তার দৈর্ঘ্য মাপা যায় না,
তার ক্ষেত্রফলও মাপা যায় না, কারণ যে পাত্রে রাখি ওইরকমই ধারণ করে, তখন ক্ষেত্রফল আসলে কীভাবে বের করবো? এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। সো আমরা পানির ক্ষেত্রে আমরা আয়তন নিয়ে কাজ করি। তো আয়তন নিয়ে যখন কাজ করি, আমরা একটা কাজ করি, দেখো আমরা যেটা করতে পারি যে আমাদের বি ইজ ইকুয়াল টু কী হবে, বি ইজ ইকুয়াল টু হবে আমাদের এইটা বাই এইটা, মানে পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে কি? এফ বাই এ। আর আমি যদি বিকৃতির কথা চিন্তা করি, বিকৃতি আমরা দেখতে পেলাম যে ভি বাই এত, তাহলে আমরা এখানে ছোট হাতের ভি হবে, উপরে হবে বড় হাতের ভি, তাই না? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা জানি যে পানির ক্ষেত্রে আমরা প্রেশার নিয়ে কাজ করি, ভালোই প্রেশার নিয়ে কাজ করি না? সো এখানে আমাদের এফ বাই এ প্রতি একক আয়তনে কতটুকু, প্রতি একক ক্ষেত্রফলে কতটুকু ফোর্স দিচ্ছি সেটাকে বলতাম আমরা প্রেশার। এই যে, তাহলে আমরা এই আয়তন গুণাঙ্ক বা আয়তন বিকৃতি বা আয়তন যা নিয়ে কনসিডার করি না কেন, পানির ক্ষেত্রে যেহেতু কিংবা ফ্লুইড বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে যদি চিন্তা করি, এই জন্য আমরা এখানে আমাদের এফ বাই এটাকে আমরা প্রেশারও কনসিডার করতে পারি, প্রেশারও কনসিডার করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে একটা খুব সুন্দর একটা জিনিস পাইলাম যে ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি বড় হাতের ভি আর নিচে হচ্ছে ছোট হাতের বি। তাহলে আমরা এই জিনিসটা এখানে কনসিডার করতে পারি। ঠিক আছে, ওকে ওকে ওকে, হলো? আচ্ছা, এই তো এবার আমরা একটা জিনিস দেখবো যে বিটাকে আমরা কি বলতেছিলাম, আয়তন গুণাঙ্ক না? একটা জিনিস মাথায় রাখবা, মাঝে মাঝে তোমাকে আয়তন গুণাঙ্ক না দিয়ে মাঝে মাঝে বলবে একটা ওয়ার্ড, বলবে সংনম্যতা। সংনম্যতা, সংনম্যতা কিছুই না, সংনম্যতা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/b, 1 আয়তন গুণাঙ্ক। সো এই জিনিসটা একটু মাথায় রাখো আর কি। ঠিক আছে, মাঝে মাঝে এটা আসে যে সংনম্যতা দেওয়া আছে, তাহলে ওইখান থেকে বাকি জিনিসগুলো বের করতে হবে। তো সংনম্যতা ইজ ইকুয়াল টু কি? 1/b। 1/b মানে কি? 1 আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটা? সংনম্যতা। এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ওকে। দেখি আমরা ম্যাথ করতে পারি কিনা। সো দেখো আমাদেরকে বলে দেওয়া আছে যে এত নিউটন চাপে, এত চাপে, তার মানে কি দেওয়া আছে? পি দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে। আচ্ছা, বলছে এত সিসি পারদ। এত সিসি মানে কি? সিসি মানে কি বলো? সিসি মানে কি? সিসি মানে হচ্ছে আমাদের কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার, বা এটাকে আমরা বলতে পারি সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। ঠিক আছে, বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে সিসি মানে হচ্ছে আমাদের এই যে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ওকে। আচ্ছা, সেন্টিমিটার কিউব কার একক বলো তো? আয়তনের একক না? আয়তনের একক। তাহলে এটা হচ্ছে আমাদের ভলিউম ভি। ঠিক আছে, এই তো। তাহলে পারদ কতটুকু সংকুচিত হবে, কতটুকু সংকুচিত হবে, আয়তনের কতটুকু চেঞ্জ হবে, সেটাকে আমরা বলতাম ছোট হাতের বি ধারা, ভি ধারা। ঠিক আছে, এই তো। তাহলে আমাদের পারদে আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, কত? ভি, বড় হাতের বি দেওয়া আছে, সিম্পল কথা। তো বি দেওয়া আছে, পি দেওয়া আছে, বড় হাতের ভি দেওয়া আছে, এখানে ভিটা, ছোট হাতের ভিটা বের করতে হবে। চলো আমরা করি। তাহলে দেখো আমরা কি করব, আমরা জানি হচ্ছে বি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? বি ইজ ইকুয়াল টু আমরা জানি, উপরে দেখছিলাম যে পি এখানে থাকবে, বড় হাতের ভি থাকবে, এখানে ছোট হাতের বি থাকবে। তাহলে এখান থেকে আমাদের ছোট হাতের বিটা বের করার জন্য কি করতে হবে? উপরে হবে আমাদের পি ভি আর নিচে হবে ছোট হাতের বি। তাহলে দেখো প্রেশার কত দেওয়া আছে বলো তো? প্রেশার দেওয়া আছে এত নিউটন পার মিটার স্কোয়ার। খুব সুন্দর করে এস এককে দেওয়া আছে, আমরা ওটি বসাই দিই। ঠিক আছে, তাহলে পি দেওয়া আছে সেটা কত আমাদের? 5 × 10⁻⁷, 5 × 10⁻⁷। ওকে, বড় হাতের ভি কতটুকু ভলিউম? দেখো আমরা দেখতে পাবো 100 সিসি, এটাকে আমরা কনভার্ট করি। চলো 1000 সিসি। তাহলে দেখো 1000 সিসি, সিসি মানে কত? সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এসএকে প্রকাশ করার জন্য কিসে করব? মিটার কিউবে প্রকাশ করব। তাহলে একটা এনে কয়টা সেন্টিমিটার আছে? 3টা সেন্টিমিটার আছে। একটা সেন্টিমিটারকে আমি কিসে কনভার্ট করব? মিটারে কনভার্ট করব। তাহলে আমরা কি করব? এটাকে লিখবো হচ্ছে 1000 তো আছেই, তাহলে একটাকে কনভার্ট করার জন্য 10⁻⁻² ধারা হয়ে গেলে মিটার হয়ে গেল। একটা সেন্টিমিটার মিটার হয়ে গেল। কয়টা সেন্টিমিটার আছে? 3টা। তাহলে আমরা কি করব? কিউব করে দেবো, শেষ। তাহলে এটা হয়ে যাবে আমাদের কত? মিটার কিউব। ঠিক আছে, ওকে। তো চলো করি এটা। তাহলে করারও তেমন কিছু নাই। দেখো এখানে আমাদের হচ্ছে এত, এটা হচ্ছে আমাদের 10⁻⁻² আর 3 গুণ করলে কত হচ্ছে? 6। এই যে 6, তাহলে 6 করলে কত হচ্ছে আমাদের? এটা হয়ে যাবে আমাদের 10⁻³ কিউব। ঠিক আছে, ওকে। মানে বুঝছো তো, এগুলো তো বোঝার কথা যে এখানে আমাদের 10⁻³ আছে আর ওটা 10⁻⁻6 আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে 10⁻⁻6 + 3, তাহলে 10⁻⁻3। এই তো, ওকে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে ভলিউম দেওয়া আছে, তাহলে আমি যদি ভলিউমের জন্য এখানে বসায় দিই 10⁻⁻3। এবার দেওয়া আছে আমাদের আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক কত দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের 2.5 × 10⁻10। ঠিক আছে, ওকে। তাহলে উপরে হচ্ছে আমাদের 5 × 10⁻7 × 10⁻3, 5 × 10⁻7, 10⁻3, এটা হচ্ছে আমাদের 2.5 × 10⁻10, 2.5 × 10⁻10। ওকে, তাহলে দেখতে পাবো যে
2 e to 10 to the power -6 একক কী হবে, একক কী হবে, একক যেহেতু আমি এগুলো সবগুলো মিটারে লিখছি তাহলে এটা মিটার কিউবে লিখছি তাহলে এটা মিটার কিউবে হবে, ঠিক আছে। এত চেঞ্জ হবে আর কি, এতটুকু সংকুচিত হবে, এই তো। আগে এবার আমরা একটা নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে আমাদের কাঠিন্যের গুণাঙ্ক। কি দেখবো? কাঠিন্যের গুণাঙ্ক। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা অনেকগুলো নাম আছে ভাই, এগুলোকে কাঠিন্যের গুণাঙ্ককে আমরা বলি ক্রিন্তন গুণাঙ্ক, ক্রিন্তন বা ব্যবর্তন বা মোচর, ঠিক আছে। ক্রিন্তন বলতে পারি, ব্যবর্তন বলতে পারি, কাঠিন্য বলতে পারি, মোচর বলতে পারি, এই গুণাঙ্কটা। সো এটা একটু মানে কাইন্ড অফ একটু অন্য ধরনের বলতে বোঝাচ্ছি। সাপোজ আমি একটা কাজ করি, আমরা একটা কি করে নেই, আমরা এরকম একটা, ও না এটা করা যাবে না, আমরা একটা কাজ করি, আমরা ধরো সাপোজ এরকম একটা বক্স নিয়ে নিলাম, ঠিক আছে, এরকম একটা বক্স নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু সাদা কালার করে ফেলি, সাদা 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 সাদা। এটা কি করতেছি, শিট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এরকম একটা বক্স নিলাম, ঠিক আছে। সো এই বক্সটা তো বোঝো যে কেমন বক্সটা, ঠিক আছে। যদি না বুঝে থাকো আমি একটা 3D ছবি আঁকি, ঠিক আছে। সো 3D হচ্ছে আমাদের এরকম, 3D হচ্ছে আমাদের কি বলতো এরকম। 3Dর জন্য আমরা কি করব, এই জায়গায় হচ্ছে আমরা এই যে ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা 3D জিনিস, ঠিক আছে। 3D এর উপরে আমি একটা জিনিস চিন্তা করতে পারি না যে এইটা একটা সারফেস, এটা একটা তল, এটা হচ্ছে একটা তল, ঠিক আছে। এটা একটা তল আমি তো মানি নাকি। এখন আমি কি করলাম, এই বক্সের এই যে নিচের জায়গাটা আছে একদম মাটির সাথে মিশাই ফেললাম, মাটির সাথে একদম করে ফেললাম যে এই জায়গাটা নড়বে না, এই জায়গাটা কি নড়বে না, ওটা হলো। যেমন আমরা একটা চিন্তা করতে পারি, একটা বইয়ের কথা চিন্তা করতে পারি, বইটাকে এরকমভাবে টেবিলের সাথে একটু চাপ দিয়ে ধরছি, চাপ দিয়ে ধরার কারণে হচ্ছে নিচের জায়গাটা লড়ে না, ঠিক আছে, এতটুকু। এবার আমি কি করছি জানো, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের এই যে উপরে যে সারফেসটা আছে, ওই সারফেসের স্পর্শক বরাবর এরকম একটা কি দিলাম, একটা ফোর্স দিলাম। মানে কি হচ্ছে যে বইটাকে রাখলাম, এই যে ধরো বইটাকে একদম নিচে চাপা রাখলাম, এরপর এই বরাবর একটা ফোর্স দিলাম, দেখছো একদম এই বরাবর। তাহলে ফোর্সটা কি বরাবর দিচ্ছি, এটা স্পর্শক বরাবর, একদম স্পর্শক বরাবর, গা ঘেঁষে স্পর্শক বরাবর দিচ্ছি, কিন্তু নিচের জায়গাটাকে এমনভাবে চাপ দিয়ে রাখতেছি যে এটা নিচের জায়গাটা লড়বে না। তাহলে ব্যাপারটা এটা কেমন হবে বলতো, এটা কেমন হয়ে যাবে, দেখো কেমন হয়ে যাবে। সো এটার জন্য তখন আসলে আমাদের 3D জিনিসটা একটু ঘোলাটে হয়ে যাবে। তখন আমি ধরো এই জায়গাটাগুলো একটু মুছে দেই, এই জায়গাগুলো মুছে দিলে আসলে ব্যাপারটা আসলে খুব সুন্দর করে খাবে, মানে ব্যাপারটাগুলো বুঝতে সহায়তা হবে আর কি, ঠিক আছে। আচ্ছা ধরো এখন এই বরাবর যদি আমি স্পর্শক বরাবর যদি আমি একটা ফোর্স দেই, স্পর্শক বরাবর এই যে এরকম F পরিমাণ একটা ফোর্স দিলাম, তাহলে দেখা যাবে এটা আসলে একটু লড়ে যাবে। লড়ে কিভাবে যাবে দেখো তো, লড়ে যাবে হচ্ছে আমাদের এইরকম লড়ে যাবে, এইরকম লড়ে যাবে, ঠিক আছে, এইরকম হয়ে যাবে। এটা তো বুঝো যে এই দিক বরাবর যদি একটা ফোর্স দেই, এই দিক বরাবর আমি সাপোজ F পরিমাণ ফোর্স দিলাম, তাহলে আমাদের এই জিনিসটা বইয়ের মতো করে এরকম লড়ে যাবে। তো কতটুকু লড়ছে সেটা আমরা বের করতে হবে, ঠিক আছে। দেখো সাপোজ আমাদের এই কোণটা হচ্ছে আমাদের সেই থিটাটা, এখন আমরা চিন্তা করলাম যে এক্স পরিমাণ সরছে, এই জায়গাটা এক্স পরিমাণ সরছে, আর এইটা যে উচ্চতা আছে সেটা হচ্ছে আমাদের বড় হাতের এল, বড় হাতে কি এল। আচ্ছা এখন এটি হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু আসলে আমাদের সরছে সেটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা বলি ক্রিন্তন, সেটাকে আমরা বলি কি বলতো, সেটাকে আমরা বলি কীর্তন বিকৃতি, সেটাকে আমরা কি বলি ক্রিন্তন বিকৃতি। মানে ব্যাপারটা হচ্ছে কি একটা তলের সাপেক্ষে, এই যে এই একটা তলের সাপেক্ষে আর একটা তল কিন্তু সরে গেছে, এই একটা তলের সাপেক্ষে আর একটা তল কিন্তু সরে গেছে, একটা তলের সাপেক্ষে আর একটা তল কিভাবে সরছে বা কেন সরছে এটা তো আমরা বুঝলাম যে পীড়নের কারণে, আর পীড়নের কারণে কিভাবে সরছে ওই যে বিকৃতিটা ওইটাকে আমরা বলি কাঠিন্যের বিকৃতি, ক্রিন্তন বিকৃতি, ব্যবর্তন বিকৃতি বা মোচর বিকৃতি, ঠিক আছে। আচ্ছা এখন এই বিকৃতিটা আমরা একটু বের করি, চলো তাহলে এইটাকে আমরা বলো সাপোজ ক্রিন্তন বিকৃতি, তাহলে ক্রিন্তন বিকৃতি ইজ ইকুয়াল টু কত হবে, আমার একটা সারফেস, কোন সারফেসটা, এই যে এই সারফেসটা বা লেন্থের সাপেক্ষে কতটুকু আসলে সরে গেছে সেটা হচ্ছে আমাদের এই যে সরছে কত এক্স, তাহলে এল এর সাপেক্ষে আমাদের এক্স এর যে সরণটা সেটাকে আমরা বললাম কি ক্রিন্তন বিকৃতি। দেখো এটারও কিন্তু একক নাই, উপরে মিটার নিচেও মিটার, একক নাই। এখন আমরা এখান থেকে একটা জিনিস চিন্তা করতে পারি যে আমরা লিখতে পারি যে ট্যান থেটা, টেরা লম্বা ভূ, ট্যান থেটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টেরা লম্ব মানে হচ্ছে আমাদের এক্স, ভূমি মানে হচ্ছে আমাদের এল, টেরা লম্ব ভূত মানে হচ্ছে আমাদের এক্স বাই এল। তাহলে এক্স বাই এলকে আমরা লিখতে পারি কি ট্যান থেটা, ঠিক আছে। এই তো তাহলে আমাদের ক্রিন্তন বিকৃতি ইজ ইকুয়াল টু আমাদের ট্যান থেটা, এটা কত কোণে সরছে কতটুকু সরছে এটাকে বলে আমরা ট্যান থেটা। একটা জিনিস মাথায় রাখবা, থেটার মান যত ছোট হবে তখন সাইন থেটার মান যা পাই কস থেটার মান তাও পাই, থেটার মান যা আছে ওইটাই পাই, মানে বুঝাই
থিটার মান যদি খুবই ছোট হয়, থিটার মান, এটা একটু লিখে রাখুন নোটে, থিটার মান খুব ছোট হলে, থিটার মান খুব ছোট হলে আমাদের সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু বাকি যেগুলো আছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি থিটা। থিটার মান আমি যাই নেই না কেন, মানে থিটার মান যদি একটু ছোট হয় তাহলে ওই থিটার মানটাই হবে আমাদের সাইন থিটার মান, ট্যান থিটার মান একই কাইন্ড অফ একই রকমই আসে, তুমি নিজে একটু করে দেখতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি কি থিটা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা থিটাটা যদি বের করতে পারি ওটাকে আমরা বলবো কি ক্রিন্তন বিকৃতি, ওটাকে আমরা কি বলবো, ওইটাকেই আমরা চাইলে বলতে পারি ভাই ওইটাই আমাদের বলতো ক্রিন্তন বিকৃতি, বা ওইটাই আমাদের সেই মোচর বিকৃতি, ওইটাই আমাদের বলতো ব্যাবর্তন বিকৃতি। বাট একটু মাথায় রাখবা, একটু কি মাথায় রাখবা, এই যে থিটা যেটা আছে এইটা অবশ্যই রেডিয়ানে বসাইতে হবে, অবশ্যই রেডিয়ানে বসাইতে হবে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। ওকে, এবার আমরা সেই আবার সেই আমরা কি করব, এবার ক্রিন্তন পীড়ন বের করব। ক্রিন্তন পীড়নের ক্ষেত্রে আসলে তেমন কিছু নাই, নর্মালি যেটা করি ওইটাই করব। ক্রিন্তন পীড়নের ক্ষেত্রে আমাদের সেই F/A, তাহলে এফটা কোনটা, যতটুকু আমি স্পর্শকীয় ফোর্স দিলাম, আর যেই স্পর্শক বরাবর যেই তল বরাবর আমি ফোর্স দিলাম, যেই তলের সাথে প্যারালাল ফোর্স দিলাম, মানে এই তলটা, এই তলের হচ্ছে এরিয়া হচ্ছে আমাদের এইটা, ফোর্সটা হচ্ছে আমাদের F। শেষ, এতটুকু করলেই আমি পেয়ে যাব ক্রিন্তন পীড়ন। ওকে, আচ্ছা শেষ, এটাই হচ্ছে কথা। তাহলে এইখানেও আমাদের সেম আগে যে হুকের সূত্রটা ছিল যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারবো কি বলতো, পীড়ন ক্রিন্তন, ক্রিন্তন ছিল না, কাঠিন্যের গুণাঙ্ক ছিল, যাই হোক। সো ক্রিন্তন পীড়ন ইজ ইকুয়াল টু লিখতে পারি একটা কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, কিছু একটা দ্বারা প্রকাশ করলাম, ধরো সাপোজ সিগমা দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। সিগমা ইকুয়াল টু হচ্ছে আমাদের ইন্টু হচ্ছে আমাদের বলতো ক্রিন্তন বিকৃতি, এটা আগেরটার মতো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের এই যে সিগমা যেটা আছে, এই সিগমাটাকে তখন আমরা বলবো কি বলতো কাঠিন্যের গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক, বা কি বলতো ব্যাবর্তন গুণাঙ্ক, বা কি মোচড় গুণাঙ্ক, ঠিক আছে। ওকে, এতটুকুই হচ্ছে কাহিনী, আর তেমন কিছুই নাই। আচ্ছা চলো আমরা দেখি এবার ম্যাথ দেখার চেষ্টা করি। এটা আমাদের বরিশাল বোর্ড 17 সালে আসা একটা কোশ্চেন, বলে দেওয়া আছে যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল দেওয়া আছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট এত মিটার পুরুত্বের, কত বলে দেওয়া আছে, এত মিটার পুরুত্বের স্টিল প্লেটের নিচে পৃষ্ঠ, ঠিক আছে, এত পুরুত্বের স্টিল প্লেটের নিচের পৃষ্ঠ ধীর অবলম্বনে আটকায় দেওয়া আছে, পৃষ্ঠে বল প্রয়োগ করায় ব্যাবর্তন তৈরি হলো, ভালো কথা। বলছে স্টিলের ব্যাবর্তন গুণাঙ্ক দেওয়া আছে, তাও দেওয়া আছে, উদ্দীপক উল্লিখিত প্লেটের ব্যাবর্তন বিকৃতিও দেওয়া আছে, তাহলে আমাদেরকে বলছে যে আমাদের কত বল প্রয়োগ করা লাগবে, ঠিক আছে, এই হচ্ছে কথা, ঠিক আছে, কত বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, সো এবার আমরা একটু সিনারিওটা চিন্তা করি, সিনারিওটা কি, সিনারিওটা জাস্ট এতটুকুই, জাস্ট হচ্ছে আমাদের সাপোজ এইরকম একটা, ধরো সাপোজ এরকম একটা কিছু একটা আছে, ঠিক আছে, এরকম কিছু একটা আছে, এরকম কিছু একটা আছে, এরকম কিছু একটা আছে, ঠিক আছে। সো এইটার ক্ষেত্রে আমরা কি করলাম, মাটির সাথে আসলে এই নিচে জায়গাটা আসলে দৃঢ়ভাবে লাগাই ফেললাম, তাহলে নিচের জায়গাটা লড়বে না। আমি কি করবো জানো, এই বরাবর একটা ফোর্স দিব, এই বরাবর কি বলতো একটা ফোর্স দিব, এই বরাবর একটা কি দিলাম, ফোর্স দিলাম, শেষ, সিম্পল কথা। এই বরাবর যদি একটা ফোর্স দিই তাহলে এই ক্ষেত্রফলের এই সারফেস যেটা আছে এইটার আমি লম্ব বরাবর একটা কি প্যারালাল স্পর্শক বরাবর একটা কি দিলাম, ফোর্স দিলাম, এই হচ্ছে কথা। তাহলে আমাদের এখানে খুব সুন্দর করে ব্যাবর্তন বিকৃতি দেওয়া আছে, ব্যাবর্তন বিকৃতি মানে হচ্ছে আমাদের এখানে ট্যান থিটা দেওয়া আছে, ট্যান থিটা বা থিটা যাই বলো না কেন, ওইটা ইকুয়াল টু দেওয়া আছে 0.3 দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এটা দেওয়া আছে। সো আমাদের ব্যাবর্তন গুণাঙ্ক দেওয়া আছে, ব্যাবর্তন গুণাঙ্ক হচ্ছে আমাদের সেই সিগমাটা দেওয়া আছে, তাইলে আমাদেরকে কি দেওয়া আছে, আমাদের এরিয়া দেওয়া আছে, এ দেওয়া আছে, হ্যাঁ। তো এত পুরুত্বে স্টিল দেওয়া আছে, তাহলে আবার কি লাগবে দেখি তো আমি, আমরা জানি যে হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু আমাদের F/A, এইটা তো পারার কথা নাকি, সিগমা এটা প্রকাশ করার কিছু নাই, যে সিগমা বা কাঠিন্যের গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কত হবে, ক্রিন্তন পীড়ন মানে কি F/A, তাহলে আমরা লিখে ফেলি, যে দেখো F/A লিখে ফেলছি, ভাগ হচ্ছে আমাদেরকে হবে ক্রিন্তন বিকৃতি ইজ ইকুয়াল টু ট্যান থিটা বা থিটা, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হয় আমাদের থিটা বা ট্যান থিটা, ঠিক আছে। ওকে, তো দেখো আমরা কি করবো, দেখো এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এটা ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি সিগমা ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি 8 ইন্টু 10⁻10। ওকে, এরিয়া কি আমরা বের করবো, এই যে দেওয়া আছে 1 মিটার স্কোয়ার, থিটার মান দেওয়া আছে কত 0.3, এখান থেকে আমি এফ এর মান বের করে ফেলতে পারবো না,
কতটুকু ফোর্স দেওয়া লাগবে, এটাই। ওকে, হ্যাঁ, এটি ধাতব ঘনকের বলে দেওয়া আছে কি, একটি ধাতব ঘনক, ঘনক তো মানে বুঝো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব জায়গায় সমান, তাহলে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। তার মানে এটা আমাদের এ দেওয়া আছে, তাহলে নিচতল দৃঢ়ভাবে আটকানো আছে, ভালো কথা। উপরিভাগে এত নিউটন স্পর্শক বল দেওয়া আছে, তাহলে এটা আমাদের এফ দেওয়া আছে। প্রয়োগ করলে কৃন্তন বিকৃতি হয় 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রিটাকে জাস্ট রেডিয়ানে কনভার্ট করতে হবে, তাই তো? তাহলে কাঠিন্যের গুণাঙ্ক কত, এটা আমাদের একটু হোমওয়ার্ক, ঠিক আছে? একটু আমাদের এইচডাব্লিউ, খুব ইজি জিনিস, খুবই ইজি জিনিস। তাও জাস্ট আমি একটু বলে রাখি, এই যে কাঠিন্যের গুণাঙ্ক ইজ ইকুয়াল টু হবে আমাদের কত, এফ বাই এ ইন্টু থিটা, শেষ। থিটার মানটা একটু রেডিয়ানে বসাবা, এফ এর মানটা এখানে দেওয়া আছে, এরিয়াও দেওয়া আছে। আচ্ছা, এইবার আমরা দেখবো আমাদের হচ্ছে লাস্ট টপিক না, লাস্ট টপিকের আগের টপিক, সেটা হচ্ছে আমাদের এটা আমাদের পয়জনের অনুপাত। পয়জন বা পয়সন বলি আমরা, পয়সনের অনুপাতটা এটা আমরা কি করি, এটা জাস্ট আমরা কোন একটা এই পয়জনের অনুপাত দেখেও আসলে আমরা কোন একটা পদার্থকে চিনতে পারি যে না এটা আমাদের এই পদার্থ, এটা আমরা চিনতে পারি চাইলে, ঠিক আছে? আচ্ছা, সো পয়জনের অনুপাতটা হচ্ছে এইটা, যে সাপোজ আমি কোনো একটা তারের কথা যদি চিন্তা করি, সাপোজ এরকম একটা মোটা তারের কথা চিন্তা করলাম, বাইরের তারটা, ঠিক আছে? এটাকে আমি একটু নিচের দিকে একটা ফোর্স দিলাম বা টান দিলাম, টান দিলে দেখতে পাবো কি এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। এই যে এল নটটা আমাদের হয়ে গেছে, ধরো সাপোজ এল প্রাইম, তাহলে কতটুকু দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে ডেল এল পরিমাণ দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে। দৈর্ঘ্য যদি চেঞ্জ হয়, আলটিমেটলি দেখতে পাবো পাশে যেটা চাপা ছিল না, মোটা ছিল না, ওটা একটু ঠিক হয়ে যাবে, হবে না? নর্মালি রাবার দিয়ে চেষ্টা করতে পারো, ঠিক আছে? এরকম চেপে গেছে, এই যে দেখো এখন চেপে গেছে না, তার মানে আমরা চিন্তা করতে পারি আগে যদি রেডিয়াস ছোট হাতের আর হইতো, এখন আসলে একটা রেডিয়াস হয়ে যাবে, রেডিয়াস হয়ে যাবে আমাদের আর প্রাইম। তাহলে কতটুকু রেডিয়াসে চেঞ্জ হয়েছে, এটাকে বলতে পারি আমরা ডেল আর পরিমাণ রেডিয়াস কমে গেছে। তার মানে একটা জিনিস চিন্তা করছো, দৈর্ঘ্য যদি বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের যে ব্যাসার্ধ যেটা আছে সেটা কমে গেছে, মানে পাশে কমে গেছে। দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, পাশে কমে যায়, ঠিক আছে? তার মানে এখানে কাইন্ড অফ হচ্ছে দুইটা বিকৃতি করছে, তাই না? একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি হয়েছে, আর একটা হচ্ছে আমাদের পাশে, এটাকে আমরা বলি পার্শ্ব বিকৃতি। এটা কি হয়েছে? পাশে বিকৃতি হয়েছে। এই যে পাশের যে বিকৃতি হয়েছে আর যে দৈর্ঘ্যের বিকৃতি হয়েছে, এই দুইটার অনুপাতটাকে আমরা বলি পয়সনের অনুপাত। এই দুইটা অনুপাতটাকে আমরা কি বলি? পয়সনের অনুপাত, আর কিছু না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে পয়সনের অনুপাত, এটাকে আমরা সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করি। পয়সনের অনুপাত ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের উপরে হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি ভাগ দিব হচ্ছে আমাদের কত, দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে আমরা কি করব, আমাদের আসলে আমাদের পাশে কি আছে, পাশে আমরা রেডিয়াস দ্বারা চিন্তা করতে পারি, পাশে আমরা কি চিন্তা করতে পারি, রেডিয়াস দ্বারা চিন্তা করতে পারি। তাহলে আমাদের দেখো প্রথমে ছিল আমাদের আর রেডিয়াস ছিল, পরে রেডিয়াসের চেঞ্জ হয়ে গেছে কতটুকু, ডেল আর পরিমাণ রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে, এটাকে আমরা বলতে পারি পার্শ্ব বিকৃতি। আচ্ছা, এবার দৈর্ঘ্যের ক্ষেত্রে চিন্তা করতে পারি, প্রথমে দৈর্ঘ্য ছিল আমাদের এল, সাপোজ বড় হাতের এল দিয়ে চিন্তা করতে পারো, ছোট হাতের এল দ্বারা চিন্তা করতে পারো। প্রথমে আমাদের দৈর্ঘ্য ছিল এল, চেঞ্জ কতটুকু হয়েছে, সাপোজ ডেল এল পরিমাণ, তাহলে এটা হয়ে গেছে আমাদের কি বলতো, দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা পাচ্ছি পয়সনের অনুপাত, এটাকে বলবো আমরা সিগমা, এটাকে ধরো আমরা বললাম সিগমা। আচ্ছা, এবার বলবো এই যে এল আর আর যেটা আছে দুইটাই পজিটিভ, মানে দৈর্ঘ্য তো আসলে আমাদের নেগেটিভ হয় না, ব্যাসার্ধ তো নেগেটিভ হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন চিন্তা করো আমি যদি এইটার কথা যদি চিন্তা করি, ডেল এল মানে কি, লেন্থ কতটুকু চেঞ্জ হয়েছে। এখন ধরো ফার্স্টে লেন্থ একটা ছিল এরকম এল নট ছিল, পরে আমি লেন্থটাকে বাড়াই দিছি, লেন্থ যদি বাড়াই দেই তার মানে আলটিমেটলি ডেল এল মানে কি, L2 - L1, পরেরটা মাইনাস আগেরটা মানে হবে কি হবে, পজিটিভ হবে না, কারণ পরে দৈর্ঘ্য বাড়ছে। পরে যদি বাড়ে তাহলে মানে দৈর্ঘ্য কি হয়েছে, দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য বাড়া মানে কি, ডেল এল L2 - L1 কি পজিটিভ হবে, তাহলে এই মানটা আমাদের পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, এই লেন্থ যদি বাড়ে আমরা দেখতে পাচ্ছি কি, আর কি ব্যাসার্ধ কি কমতেছে না, ব্যাসার্ধ যদি কমে তাহলে আলটিমেটলি আমরা এইটা মানে কি R2 - R1, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ব্যাসার্ধ কমে গেছে, তার মানে R2 যেটা আছে পরের যে ব্যাসার্ধটা আছে সেটা কম, এটা কম আর R1 বড়, তাহলে ছোটটা থেকে বড়টা যদি বিয়োগ দেই এটা কি হবে, নেগেটিভ হবে না, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো এটা হয়ে যাবে আমাদের নেগেটিভ। তাহলে উপরের পার্টটুকু হয়ে যাবে আমাদের নেগেটিভ, নিচের পার্টটুকু হয়ে যাবে আমাদের পজিটিভ, তাহলে আলটিমেটলি আমাদের পুরো জিনিসটা কি হয়ে যাবে, নেগেটিভ না? না, আমরা কি করতে চাই, আমরা নেগেটিভ জিনিসটাকে এড়াইতে চাই, যে না ভাই নেগেটিভ ভালো লাগে না, অনুপাতটা তো পজিটিভই হওয়ার কথা, তো আমরা এই জন্য একটা এক্সট্রা আগে থেকে মাইনাস দিয়ে রাখি, বুঝা গেছে? আগে থেকে মাইনাস দেওয়ার মানে কি, এইটা নেগেটিভ পজিটিভ মোটামুটি নেগেটিভ হচ্ছে, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, মানে পজিটিভ অনুপাতটা আমি পজিটিভ পাচ্ছি, এই হচ্ছে কথা, সিম্পল।
জিনিসটা অন্যভাবে হইতে পারে। আমি যদি এটাকে লেন্থটাকে ছোট করে দেই, লেন্থ ছোট করলে দেখা যাবে ব্যাসার্ধ বাড়তেছে। লেন্থ ছোট করা মানে কি ডেল এল নেগেটিভ, আর ব্যাসার্ধ বাড়তেছে মানে কি ডেল এল পজিটিভ, ডেল আর পজিটিভ। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, আলটিমেটলি দুইটা নেগেটিভই হবে। তাহলে নেগেটিভ আবার নেগেটিভ মিলে পজিটিভ, মানে সব ক্ষেত্রে আমাদের পজিটিভই পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আচ্ছা এই তো। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা পয়জনের উপপাদ থেকে আমরা যেটা দেখতে পাই, পয়জনের উপপাদ -1 থেকে +12 মাঝখানে হয়। এটা একটু মুখস্থ করে নাও, এটা কি করো, এটা মুখস্থ করে নাও। এইটা আমাদের অবজেক্টিভে ভালো পরিমাণে আসে, যে সিগমা যেটা আছে বা পয়জন অনুপাত যেটা আছে সেটা আমাদের -1 থেকে +12 মাঝখানে হয়। এখন বলতেন যে ভাই আপনি তো এতক্ষণ বলছেন যে মাইনাস এড়াইতে চান, মাইনাস এড়াইতে যায় তো আবার দেখি যাবা সিগমা -1 হয়, তো এটা কেমনে সম্ভব? মানে -1 হওয়া মানে কি বলতো, -1 মানে হচ্ছে আমি যদি দৈর্ঘ্য যদি বৃদ্ধি করি তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, এটা কেমনে সম্ভব? দৈর্ঘ্য যদি বৃদ্ধি করি তাহলে ব্যাসার্ধ বাড়বে, এটা কেমনে সম্ভব? আচ্ছা এটা সাধারণত হয়, এটা নর্মালি আমরা যদি চিন্তা করি এটা সাধারণত হওয়ার কথা না, হয় সাধারণত হয় আমাদের এটা যে সাধারণত হয় এটা যে মানে 0 থেকে +12 মাঝখানে হয়, +12 মাঝখানে থাকে। ঠিক আছে, মাইনাস সাধারণত হয় না। মাইনাস হওয়া মানে কি, দৈর্ঘ্যের সাথে কি হবে, দৈর্ঘ্যের সাথে কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি করলে ব্যাসার্ধ বৃদ্ধি হবে, তাই তো। এটা সাধারণত হয় নর্মালি পলিমারওয়ালা জিনিসপাতির ক্ষেত্রে, বুঝছো? পলিমার জিনিস তো বুঝো যে অনেকগুলো গিজ গিজ আকারে থাকবে। ঠিক আছে, ছোটবেলায় পড়ছো না? দেখো আমি যদি গিজ গিজ আকারে যদি চিন্তা করি, পলিমারগুলো সাধারণত থাকে এরকম, দেখো। ঠিক আছে, সাপোজ এরকম ভাবে আছে। ঠিক আছে, এই যে এইরকম ভাবে আছে, এরকম 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 জ্বর পাকানো থাকে, বুঝছো? সো এরকম জ্বর পাকানো থাকে। সো আঁকাটা খুব একটা ভালো হয় না যদিও। সো সাপোজ এই জ্বর পাকানো অবস্থায় সাপোজ আমি কি করলাম, জ্বর পাকানো অবস্থায় আমি এই দুই পাশ থেকে এই দিক বরাবর দিলাম। ঠিক আছে, এই দিক বরাবর ফোর্স দিলাম, তাহলে এই বরাবর টানতেছি, এই বরাবর টানতেছি, তাহলে আমাকে বলো তো এই বরাবর কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না? দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে না? দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় দেখবা এই পার্টটুকুগুলো খুলে গেছে, খুলে যেয়ে হচ্ছে পাশে সরে যাবে। ঠিক আছে, এটা আমি আসলে খুব ভালো করে দেখাতে পারছি না, বাট আমরা যত বুঝতে পারলাম যে এই এফ পরিমাণ যদি ফোর্স দেয় এল বাড়বে, তাহলে ডেল এল পজিটিভ, এই পাশে সরে যাবে, এটা খুলে গেলে ওই পাশে সরে যাবে, ওই পাশে সরে গেলে আমাদের যে পার্শ্ব বিকৃতি যেটা আছে সেটাও পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ মিলে আলটিমেটলি আমরা আগে থেকে এটা মাইনাস দিয়ে রাখতেছি, এই জন্য নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে পলিমারের ক্ষেত্রে জিনিসটা আসলে নেগেটিভ হয়, এই হচ্ছে কথা। সো দেখো আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া হচ্ছে যে পয়জনের অনুপাত নিচে কোনটি হতে পারে না। সো আমরা জাস্ট এতটুকু মাথা রাখবো, -1 থেকে +12 মাঝখানে, তাহলে এটা -1 মাঝখানে, 0.1 হাফের ছোটো, 0.4 তাহলে কত হইলো, -1 থেকে, হ্যাঁ এই যে এইটা হবে না, এটা হবে না কেন বলো তো, আমরা জানি -1 থেকে হাফের মাঝখানে, হাফ, তাহলে এটা তো আমরা দেখতে পাচ্ছি হাফের বড়, তাহলে এটা হবে না, এই তো। হ্যাঁ দেখো দেখো আমাদেরকে বলে দেওয়া আছে যে 2 মিটার লম্বা, এত মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, তারটির ব্যাসার্ধ কত হ্রাস পাবে। সো দেখো এই হচ্ছে আমাদের সিগমা, সিগমা মানে হচ্ছে আমাদের কি বলতো পয়জনের অনুপাত দেওয়া আছে। সো দেখো আমরা কি কি জানি দেখি, আমরা এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, দেখো বড় ভাই, এখানে আমরা একটা কাজ করতে পারি কি, দেখো তো আমরা এখানে একটা কাজ করতে পারি না যে এটাকে 2 দ্বারা গুণ করতে পারি, নিচেরটাকে 2 দ্বারা গুণ করতে পারি। সো নিচেরটাকে 2 দ্বারা গুণ করা মানে কি, ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করা মানে কি ব্যাস হয়ে গেছে, তাহলে এটাকে আমরা খুব সুন্দর করে এটাও চাইলে লিখতে পারি, মাইনাসটাকে লিখলাম, এখানে হচ্ছে আমাদের ছোট হাতের এল আর উপর হচ্ছে আমাদের ডেল এল, এটা হচ্ছে আমাদের ডি, আর এটাকে 2 দ্বারা গুণ করা মানে কি আমার ব্যাসার্ধের চেঞ্জ না, এখন আমি ব্যাসের চেঞ্জ নিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডেল ডি, এই যে ডেল ডি, এটাকে আমরা তার মানে আমরা পার্শ্ব বিকৃতিটাকে আমরা ব্যাসার্ধ দ্বারাও চিন্তা করতে পারি, ব্যাস দ্বারাও চিন্তা করতে পারি, এই হচ্ছে কথা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরপরে দেখি আমাদের কি বলে দেওয়া আছে, আমাদেরকে যেটা যেটা জানতে চাচ্ছি যে সিগমা দেওয়া আছে, ভালো কথা। তো এখান থেকে আমরা করা শুরু করি, চলো। সিগমা ইজ ইকুয়াল টু আমরা যেটা দেখতে পাই যে মাইনাস উপরে আছে আমাদের, এখানে আমাদের কি দেওয়া আছে, ব্যাসার্ধ কত হ্রাস পাচ্ছে, তাই তো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ডেল আর, নিচে হচ্ছে আর, উপরে হচ্ছে আমাদের ডেল এল, আর এখানে ছোট হাতের এল। তাহলে এবার দেখো আমাদের সিগমার মান দেওয়া আছে, সিগমা দেওয়া আছে কত 0.2, তাহলে 0.2 বসাই দিলাম, তারপর হচ্ছে মাইনাস এই পার্টটুকু আসলে আমরা একদম গুণ আকারে লিখতে পারি, আচ্ছা যাই হোক, মাইনাস উপরে আছে আমাদের দৈর্ঘ্যের কতটুকু বৃদ্ধি পাইছে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেটা দেওয়া আছে আমাদের 0.25, আর দৈর্ঘ্য কতটুকু বলো তো, দৈর্ঘ্য কতটুকু সেটা হচ্ছে আমাদের 2 মিটার, তাহলে এখানে 2 মিটার। ঠিক আছে, সো এখানে আমাদের দেখো এখানে 2 মিটার, আর এখানে ডেল এল যেটা আছে, ডেল এলটা হচ্ছে আমাদের মিলিমিটার, তাহলে মিলিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে ফেলি, তাহলে দেখতে পাচ্ছ 10⁻⁻3। তুমি আবার মিটারকেও মিলিমিটারও কনভার্ট করতে পারো, প্যারা নেই। তাহলে উপরে দেখতে পাচ্ছি আমাদের ব্যাসার্ধ, ব্যাস ডেল আর, ডেল আরটাই বের করতে হবে, কত হ্রাস পাইছে ব্যাসার্ধ, কত হ্রাস পাইছে সেটা আমাদের বের করতে হবে, মানে ডেল আরটা বের করতে হবে। তো
তো আর কি ব্যাসার্ধ, তাহলে আর ব্যাসার্ধ কি যে দেওয়া আছে 2 মিলিমিটার, এই তো, তাহলে এখানে আমরা বসাই দিই 2, এখানে আমাদের ডেল আর। এখন তুমি বলতে পারো যে 2 মিলিমিটারটাকে কি মিটারে কনভার্ট করতে হবে, চাইলে করতে পারো, না করলে নাই। কারণ এখন ব্যাপারটা হচ্ছে আমি একটা আনসারটা দেখবো, এখন আমি যদি এইটাকে 2টাকে আমি এখন রাখছি মিলিমিটারে, তাহলে আমাদের ডেল আরটা কিসে বের হবে, মিলিমিটারে বের হবে। বাট আমি আনসারটা দেখতেছি মিটারে বের হয়েছে, তাহলে আমাদের ডেল আরটাকে মিটারে আনতে হবে, তাহলে আমাদের 2টাকে আমি মিটারে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মিটারের জন্য 10⁻³ এই তো, এতটুকু করলে আনসারটা পেয়ে যাবা, ঠিক আছে, এতটুকু করলে কি আনসারটা পেয়ে যাবা, ঠিক আছে। সো দেখো আমরা দেখতে পাচ্ছি 0.2 ইন্টু হচ্ছে আমাদের 0.25 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে আমাদের 2, ঠিক আছে, ওকে। তাহলে ইন্টু হচ্ছে আমাদের 2 ইন্টু 10⁻³ আচ্ছা। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডেল আরটা হচ্ছে আমাদের হবে -5 ইন্টু 10⁻⁸ মিটার, ঠিক আছে। তাহলে আমাদের 5 ইন্টু 10⁻⁸ মিটার, এই যে এত। আচ্ছা, এই তো। এখন বলতে পারো যে ভাই এখানে তো মাইনাস আসছে, এখানে তো মাইনাস নাই। দেখো এখানে মাইনাসের জন্য একটা জিনিস দেওয়া আছে, হ্রাস পাবে। মাইনাস দ্বারা কি বোঝায়, হ্রাস পাইছে। তাই আগে থেকে যেহেতু হ্রাস বলে দিয়েছে, আমাদের মাইনাসটা দেওয়ার দরকার আছে, দাও নাই, ঠিক আছে, এই তো। আচ্ছা, এবার দেখো আমাদেরকে রাজশাহী বোর্ড 23 সালে একটা কোশ্চেন বলে দেওয়া আছে, নিচের ছকে দুটি তার এ এবং বি দেওয়া আছে, তাহলে এ আর বি এর দুইটি রাশিমালা বা সেম জিনিসপাতি দেওয়া আছে, প্রয়োজনীয় অনুপাত দেওয়া আছে, বলছে বল প্রয়োগে এ তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে। আমি প্রয়োজনীয় অনুপাত থেকে আসলে তেমন কিছু করাতে চাচ্ছি না আর কি, জিনিসপাতিগুলো সেম, সো এগুলো একটু হোমওয়ার্ক, সো এটাও নিজে একটু করবো আর কি। দেখো আমি তোমাকে আমি একটু জিনিসপাতিগুলো বলে দিব, প্যারা নেই। বল প্রয়োগ করায় আমাদের এ তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে, মানে আমাদের এখানে বের করতে হবে কি, ডেল ডি বের করতে হবে। ডেল ডি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। দেখো ডেল ডি এর জন্য আমার কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, প্রয়োজনীয় অনুপাত দেওয়া আছে, দেখো প্রয়োজনীয় অনুপাত ইজ ইকুয়াল টু উপরে ছিল কি মাইনাস ডেল ডি বের করতে হবে। ডি দেওয়া আছে, এই যে ডি দেওয়া আছে, নিচে কি ছিল ছোট হাতের মানে এল এর যে চেঞ্জ সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে, ভাগ হচ্ছে আদি দৈর্ঘ্য এই যে 1.6 দেওয়া আছে, দেখছো। তার মানে আমরা চাইলে এখান থেকে ডেল ডি বের করে ফেলতে পারবো, ঠিক আছে। সো নিজে একটু ট্রাই করবা, হোমওয়ার্ক, এটা পারবা, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু করে দিতে পারি, এটা আমাদেরকে বলে দেওয়া আছে। দেখো আমাদেরকে বলে দেওয়া আছে একটি পিতলের তার দেওয়া আছে, বলছে তার অসপীড়ন দেওয়া আছে, এই তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করার ফলে দৈর্ঘ্য হচ্ছে এত % বৃদ্ধি পায়। দৈর্ঘ্য এত % বৃদ্ধি পাওয়া মানে কি বলতো, এই যে ছোট হাতের এল যেটা আছে সেটা হচ্ছে আমাদের কত % বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি পাইছে। তার মানে আমাদের 10% বৃদ্ধি পাওয়া মানে কি 10/100 ইন্টু আমাদের এল হলো। আমাদেরকে এটাই বলছে না, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, তার মানে আমাদের যে এলটা ছিল এল এর 10%, 10/100 হচ্ছে বৃদ্ধি পাইছে ছোট হাতের এলটা, ঠিক আছে। আচ্ছা, আবার যেটা বলছে যে ব্যাস যেটা আছে, ব্যাস হচ্ছে আমাদের 5% হ্রাস পাইছে। ব্যাস যেটা আছে সেটা কি পাইছে, হ্রাস পাইছে। ব্যাস যদি হ্রাস পায়, হ্যাঁ ব্যাস, এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এভাবে লিখি ডেল এল, ঠিক আছে, ওকে। তাহলে ব্যাস মানে হচ্ছে ডেল ডি কত পাইছে বলো তো, ডেল ডি হচ্ছে 5% হ্রাস পাইছে, তার আগেটা মাইনাস দিয়ে দিই, তাহলে 5% হ্রাস পাওয়া মানে কি 5 ইন্টু 100 ইন্টু হচ্ছে ডি, এই তো এত % হ্রাস পাইছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে কথা। তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় অনুপাত বের করতে হবে। দেখো এই পার্টটুকু দিয়ে আমরা প্রয়োজনীয় অনুপাত বের করে ফেলতে পারবো। ইজ ইকুয়াল টু আমরা দেখতে পারবো মাইনাস, উপরে হচ্ছে আমাদের ডেল ডি ভাগ হচ্ছে ডি, আর উপরে হচ্ছে আমাদের ডেল এল ভাগ হচ্ছে আমাদের এল। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মাইনাস, উপরে হচ্ছে আমাদের কি বলতো কি আছে, দেখো ডেল ডি দেখতে পাচ্ছি কত, মাইনাস 5/100 ইন্টু ডি, আর নিচে কি আছে, নিচেও ডি আছে, তাহলে এই যে ডি। এরপরে দেখি, এবারে আমাদের দেওয়া আছে ডেল এল দেখতে পাচ্ছি কত, 10/100 ইন্টু হচ্ছে আমাদের এল, বড় হাতের এল কেন লিখলাম, এটা হচ্ছে আমাদের ছোট হাতের এল ধারা প্রকাশ করলাম, ঠিক আছে, ছোট হাতের এল ভাগ হচ্ছে নিচে হচ্ছে এল, এই তো কাটাকাটি করলে তো পাওয়া যাচ্ছে নাকি। তাহলে এই যে ডিডি এল কাটা শেষ, তাহলে এখান থেকে আমি খুব ইজিলি সিগমার মানটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে মাইনাস এমনিও কাটা যাচ্ছে, তাইলে 100ও কাটা যাচ্ছে, তাইলে সবই তো কাটা যাচ্ছে ভাই। তাহলে 5/10 কত হবে, 0.5, ঠিক আছে। বুঝছো কি ব্যাপারটা, হ্যাঁ এই তো 5/10 0.5, এই তো। তাহলে 0.5 মোটামুটি একদম লাস্ট পয়েন্ট, একদম বর্ডারে যায় মিলছে, তাই না, এই তো। হ্যাঁ এই তো, এবার আমরা এইটা করার চেষ্টা করি। দেখো আমাকে বলেছে এটি ধাতব তার দেওয়া আছে, 10 কেজি ভর ঝোলানোর পরে দৈর্ঘ্য হচ্ছে আমাদের দ্বিগুণ হয়ে গেছে। দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যাও, এটা হচ্ছে আমাদের এল প্রাইম হয়ে গেছে আমাদের টুয়াইস এল, মানে দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি এল প্রাইম, সেটা হচ্ছে টুয়াইস এল হয়ে গেছে। তাহলে ছোট হাতের এল
বা দৈর্ঘ্যের চেঞ্জ কতটুকু, দৈর্ঘ্যের চেঞ্জ হচ্ছে আমাদের ডেল এল, দৈর্ঘ্যের চেঞ্জ কতটুকু এল প্রাইম মাইনাস এল, তাহলে টোয়াইস এল মাইনাস এল, ঠিক আছে, তাহলে হয়ে যাবে আমাদের এল। ওকে, আচ্ছা এরপরে বসে তোমরা এই মানে ছোটো হাতের এল দিবা না বড় হাতের এল দিবে এসব চিন্তা করা দরকার না, যখন যেটা মাথায় আসবে দিয়ে দিবা, বাট মাথায় রাখবা যে তুমি কি দিচ্ছ। মাঝে মাঝে ছোটো হাতের এলটাকে আমি আদি দৈর্ঘ্য ধরতেছি, মাঝে মাঝে বড় হাতের এলটাকে আমি আদি দৈর্ঘ্য ধরতেছি, মাঝে মাঝে ছোটো হাতের এলটাকে আমি কি করতেছি, আমি ধরতেছি হচ্ছে কতটুকু প্রসারণ বা কতটুকু লেন্থে চেঞ্জ হয়েছে, মাঝে মাঝে ডেল এলটাকে আমি ধরতেছি কতটুকু দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে বা সংকুচিত হচ্ছে, ঠিক আছে, এই তো এগুলো মাথায় রাখবা। তাহলে আমাদেরকে বলছে যে ব্যাস যেটা আছে সেটা 3/4 হয়ে গেছে, আগে যদি আমাদের ডি থাকতো এখন ডি প্রাইম হয়ে গেছে, সেটা কত হয়ে গেছে বলতো, ব্যাস হয়ে গেছে 3/4, 3/4 মানে কত, 4/3 হয়ে গেছে ডি। তাহলে এখন আমি চিন্তা করতে পারো ডেল ডি কত, ডেল ডি হয়ে যাবে আমাদের ডি প্রাইম, না না এখন আমরা হ্যাঁ ধরতে পারি, ধরো ডি প্রাইম মাইনাস ডি, তাহলে ডি প্রাইম কত, ডি প্রাইম দেখতে পাচ্ছি 3/4 ডি মাইনাস ডি, তাহলে কতটুকু হয়ে গেছে বলো, -1/3 1/4, তাই না? দেখি তো আমি আরেকটু ক্যালকুলেশন করে দেখি, হ্যাঁ -1/4, তাহলে -1/4 ডি, এই যে দেখো এতটুকু, এই তো। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা আসলে সবগুলা যেহেতু অনুপাত পেয়ে গেছি, তাহলে আলটিমেটলি আমরা আসলে এখানে সিগমা পেয়ে যাবো, ঠিক আছে। তো সিগমা ইকুয়ালটা আমরা দেখতে পাবো মাইনাস, উপরে হচ্ছে আমাদের ডেল ডি ভাগ ডি, আর এখানে আমি দেখতে পাবো যে আমাদের লেন্থের চেঞ্জ, আর নিচে হচ্ছে আমাদের বড় হাতের এল দিলাম, কারণ আমি আদি দৈর্ঘ্যটাকে বড় হাতের এল ধারা প্রকাশ করলাম, ঠিক আছে। সো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা চিন্তা করতে পারি মাইনাস, উপরে আমরা ডেল ডি মানে দেখতে পাচ্ছি মাইনাস দিলাম, তাই তো, হ্যাঁ, তাহলে -1/4 ডি, নিচে একটা ডি আছে তাহলে ডি, আর ডেল এল মানে হচ্ছে আমাদের এল, তাহলে এল এল কাটা, ডি কাটা, 1/4 মাইনাস মাইনাস কাটা, 1/4 মানে হচ্ছে 0.25, খুব ইজি ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সো এই হচ্ছে কথা। এরপরে আমাদেরকে বলছে যথার্থতা প্রকাশ করো, পার্শ্ব বিকৃতি, এটা একটু নিজেরা করো। দেখো এখানে কি বলে দেওয়া আছে, আমি তাও একটু বলে দিই। বলছে ইতি তার পদার্থবিজ্ঞান ল্যাবে এত সেন্টিমিটার লম্বা, এত মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তারের নিচ প্রান্তে ভার ঝুলিয়ে এর দৈর্ঘ্য বৃদ্ধি এবং পার্শ্ব পরিবর্তনের পাঠ নিছে। বলছে তার বান্ধবী বিথিকে বললো যে তার দৈর্ঘ্য পরিবর্তন, পার্শ্ব পরিবর্তন এত এবং এত পার্সেন্ট বললাম, সেম কেস আগের মতো পার্সেন্টেজের মাধ্যমে আমরা ডেল ডি আর ডেল ডি না হ্যাঁ পার্শ্ব পরিবর্তন বা ডেল ডি ও ডেল আর যেটাই বলো না কেন ওটা নিতে পারো, তারপর দৈর্ঘ্যের ক্ষেত্রে ডেল আর নিবা। ওকে, এটা শুনে বিথি বললো হতে পারে না, তোমার উপাত্ত সংগ্রহে ভুল হয়েছে, ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। সো এরপর আমাদেরকে বলছে যে বিথির উক্তি যথার্থতা করো, মানে এটাতে তো বুঝতে পারবা যে ঠিক আছে কতটুকু আসলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। পার্শ্ব বিকৃতি যথাক্রমে এত হইল, পরিবর্তনে ইতি তার পদার্থবিজ্ঞান ল্যাবে এত সেন্টিমিটার এত এটি তারের নিচ প্রান্তে ভার ঝুলিয়ে এর দৈর্ঘ্য ও পার্শ্ব বিকৃতি পাঠ নিছে, তাহলে তার বান্ধবীকে বললো যে এত। আচ্ছা, সো দেখো আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ইয়ংস মডুলাস দেওয়া আছে, তাহলে আমাদেরকে যদি দৈর্ঘ্য পরিবর্তন এত হয় তাহলে পার্শ্ব পরিবর্তন কতটুকু হবে সেটা বের করে আলটিমেটলি আসলে দেখার চেষ্টা করবো যে আসলে আমাদের 5% বা 6%-এর কাছাকাছি হয় কিনা, এতটুকু, ঠিক আছে। সো এটা একটু হোমওয়ার্ক, যদি না পারো আমাকে বলবা, ঠিক আছে, যদি না পারো আমাকে একটু বলার ট্রাই করবা। ওকে, আচ্ছা এবার আমরা একদম লাস্ট টপিকে চলে আসছি। লাস্ট টপিকে হচ্ছে আমাদের এটা যে কৃতকাজ এবং সঞ্চিত শক্তি। আচ্ছা, এখন কৃতকাজ আর সঞ্চিত শক্তি বলতে এটা বুঝাচ্ছি যে মানে আমরা ধরো সাপোজ কোনো একটা জিনিসের উপর আমরা এতক্ষণ যা করতেছিলাম, এক্সপেরিমেন্ট করা মানে কি, আমরা কি করতেছিলাম, দৈর্ঘ্য বাড়াচ্ছিলাম, আমরা দৈর্ঘ্য কমাচ্ছিলাম, আয়তন বাড়াচ্ছিলাম, তারপর এটাকে সার্ফেস ওভার কিছু একটা করতেছিলাম। এই যে এত কিছু যে করতেছি না বলতো, এই এত কিছু করার মধ্যে আমি কিছু তো কাজ করতেছি, তাই তো। তাহলে এই হচ্ছে কথা যে আমি যে এফ পরিমাণ একটা ফোর্স দিচ্ছি ওটার কারণে আসলে কতটুকু কাজ হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। এবার আমি যে কাজটা করতেছি একটা শক্তি তো খরচ করলাম, ওই শক্তিটা আবার বস্তুটার মধ্যে জমা থাকবে, কারণ শক্তির কোনো ধ্বংস হয় না। এখন শক্তির কোনো ধ্বংস হওয়া মানে কি, আমি যে কাজটা করতেছি ওইটা তার মধ্যে জমা থাকবে, ওই জমাটাকে আমরা বলি বিভব শক্তি, ঠিক আছে। তাহলে বিভব শক্তির রূপে কি থাকবে, জমা থাকবে, এই হচ্ছে কথা। তাহলে বিভব শক্তির রূপে যদি জমা থাকে আমরা ইন্টিগ্রেশন করে টোরে আমরা বের করতে পারি ওই যে আমি যে কাজটা করতেছি না ওই কাজটা কেমন হবে, ওই কাজটার মান কত হবে, ওই কাজটার মান কত হবে জানো, ওই কাজটার মান হবে হচ্ছে আমাদের কৃতকাজ ইজুকুলটা হচ্ছে আমাদের ওইটার মধ্যে যে সঞ্চিত শক্তি আছে ওর ইজুকুলটা হবে আমাদের হাফ ইন্টু এফ ইন্টু এল, হাফ ইন্টু হচ্ছে আমাদের এফ এল, ঠিক আছে। এটা আমরা ইন্টিগ্রেশন করে পাই। এখন ইন্টিগ্রেশন ছাড়া ইন্টিগ্রেশন করে পাওয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে, একাডেমিকে, বাট এখন তোমার আসলে খুব একটা জানার দরকার নেই যে ইন্টিগ্রেশন করে কীভাবে পাই, মুখস্থ করো ভাই। হাফ ইন্টু ফোর্স ইন্টু এল, এলটা কি কতটুকু সংকোচন করতেছি কিংবা কতটুকু প্রসারণ করতেছি, এতটুকুই বুঝলা, এতটুকু মুখস্থ করতে পারলে হইলো, ঠিক আছে। তবে আমি যে পরিমাণ কাজ করতেছি ওইটাই তার মধ্যে বিভব শক্তির উপর সঞ্চিত হচ্ছে। যদি কখনো বলে যে তুমি কতটুকু কাজ করতেছো, হাফ ইন্টু এফ এল,
ওইটার মধ্যে কতটুকু সঞ্চিত শক্তি আছে, কতটুকু বিয়োগ শক্তির রূপে জমা হচ্ছে, সেটা হচ্ছে হাফ ইন্টু এফ এল, ঠিক আছে। আচ্ছা, এখন সাপোজ আমি একটা জিনিস কাজ করি, আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাবো যে এফ বাই এ ছোট হাতের এল উপর হচ্ছে বড় হাতের এল, ওকে, এটি তো। তাহলে এবার আমরা একটা কাজ করি, আমরা ধরো সাপোজ আমরা এফটাকে আলাদা করে রাখি, তাহলে এফটাকে আলাদা করে রাখলে আমরা দেখতে পাবো যে এখানে হবে আমাদের ওয়াই ইন্টু এ ইন্টু ছোটো হাতের এল ভাগ হচ্ছে আমাদের এ এখানে এল ইন্টু ছোটো হাতের এল, ঠিক আছে, এই এতটুকু, ঠিক আছে। সো এখন কোনো একটা নির্দিষ্ট একটা পদার্থের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট থাকে, এও কনস্ট্যান্ট থাকলো, সাপোজ কোনো একটা নির্দিষ্ট পদ তার নিলাম, ওই লেন্থও কনস্ট্যান্ট, তাহলে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ফোর্স বাড়াবো বা ফোর্স দিব, তার দৈর্ঘ্য চেঞ্জ হবে। কিংবা এটাকে উল্টাভাবে চিন্তা করতে পারি, উল্টাভাবে চিন্তা করতে পারি যে আমি যদি লেন্থের চেঞ্জ করি বা লেন্থের সংকোচন করলাম, প্রসারণ করলাম, যাই করি না কেন, লেন্থের চেঞ্জ করলে আমার একটা ফোর্স দেওয়া লাগতেছে, এতটুকুই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি একটা গ্রাফ ড্র করতে চাই, গ্রাফ ড্র করতে চাইলে এটা হয়ে যাবে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের ওয়াই, তাহলে এইটা আমাদের কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের এম, এটা হয়ে যাবে আমাদের কত এক্স, তাহলে এটা হয়ে গেলো আমাদের কিসের গ্রাফ, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তার মানে আমি চিন্তা করি যে আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, এটা আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের কি বলতো এক্স, তাহলে এক্স বরাবর যদি আমি ছোটো হাতের এল নেই, এই বরাবর যদি সাপোজ ছোটো হাতের এলটাকে আমি নিলাম হচ্ছে মিটারে, এস এককে নিই, ঠিক আছে, মিটারে নিলাম, ঠিক আছে, এই বরাবর নিতে হবে আমাদের ফোর্স, সাধারণত আমরা নিউটনে নিই, ঠিক আছে, এটা আমি এল নিলাম আর এটা আমি ফোর্স নিলাম, ঠিক আছে, ওকে। তাহলে এই গ্রাফটা আমাদের কী হবে বলো তো, মূল বিন্দুকে আমি সরলরেখা হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি ওয়াই বরাবর আমরা এফ নিলাম আর এল বরাবর আমি এক্স নিলাম, এক্স বরাবর আমি এল নিলাম, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তাহলে মূল বিন্দুকে আমি সরলরেখা, তাহলে মূল বিন্দুকে আমি সরলরেখা সাপোজ এরকম হবে, এরকম হবে, সাপোজ মূল বিন্দুকে আমি সরলরেখা কি এরকম হবে। আচ্ছা, এবার আমরা গ্রাফের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি যে সাধারণত আমরা ছোটোবেলায় দেখছিলাম যে সাধারণত আমাদের এক বরাবর টাইমের সাপেক্ষে যদি ভেলোসিটি থাকে, নিচে এই পাশে টাইম থাকে, এই পাশে ভেলোসিটি থাকে, তখন আমরা কি করতাম জানো, আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা জাস্ট কি করতাম, ওই যে গ্রাফ যেটা আছে গ্রাফের আন্ডারে যে এরিয়াটা আছে বা বা ক্ষেত্রফল যেটা আছে সেটা বের করে আমরা আনসারটা বলে ফেলতাম যে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এটা বোঝার একটা ওয়ে হচ্ছে কি, মানে ক্ষেত্রফল বের করলে আমরা কিছু একটা পাবো, এই একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফের একটা ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল বের করলে আমি কিছু একটা পাবো, কি পাবো এটা বের করার একটা ওয়ে হচ্ছে এই দুটাকে গুণ করে দেওয়া, এক্স আর ওয়াইকে গুণ করে দেওয়া। এখন দেখো এক্স আর ওয়াইকে গুণ করলে কি পাচ্ছি, এক্স বরাবর আছে আমাদের মিটার, ওয়াই বরাবর আছে আমাদের নিউটন। এখন তুমি আমাকে বলো নিউটন মিটার কার একক, নিউটন মিটার কার একক, বুঝো নাই? আচ্ছা বলো, ফোর্স ইন্টু লেন্থ বা সরণ, মিটার তো সরণের একক তাই না, ফোর্স আর সরণ গুণ করলে কি পাই বলো তো, কাজ পাই না, মনে আছে? তাহলে এই যে যেটা পাইতেছি এটা হয়ে যাবে আমাদের কৃত কাজ। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই গ্রাফের আন্ডারে যদি আমি একটা কি করতে পারি, ক্ষেত্রফল বের করি, ওই ক্ষেত্রফলটা হবে হচ্ছে আমাদের কাজ প্রকাশ করবে, এই ক্ষেত্রফলটা কি করবে, কাজ প্রকাশ করবে। তাহলে আমরা এই ক্ষেত্রফলটা বের করবো, এই ক্ষেত্রফলটা বের করবো, কি বের করবো, এই ক্ষেত্রফলটা বের করবো। তাহলে এই ক্ষেত্রফলটা বের করতে পারলেই আলটিমেটলি আমরা কি বলতে পারি, আলটিমেটলি আমরা কৃত কাজ পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রফলটা বের করো, তাহলে এই বরাবর ধরো সাপোজ আমরা চিন্তা করলাম এফ আর এই বরাবর সাপোজ চিন্তা করলাম আমরা এল, তাহলে আমরা এটা কি ত্রিভুজ না, ত্রিভুজের ক্ষেত্রে কৃত কাজ কি হবে, এখানে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে আমাদের এল, উচ্চতায় কত এফ, হাফ ইন্টু এফ এল, হাফ ইন্টু এফ এল, ওইলো হাফ ইন্টু এফ এল। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি এই জিনিসটাকে, ঠিক আছে। বাট এটা আমরা মুখস্থ করে নিব যে আমাদের কৃত কাজ বা তার মধ্যে যে বৃহস্পতি জমা আছে সেটা ইকুয়াল হবে আমাদের হাফ ইন্টু এফ ইন্টু এল, ঠিক আছে, এতটুকু। আচ্ছা এবার আমরা একটা জিনিস দেখি, দেখো আমরা কি দেখবো জানো, আমরা দেখবো একক আয়তনে কৃত কাজ, একক আয়তনে কৃত কাজ কোনো দরকার আছে কি, একটু ভাল লাগে দেখতে এই জন্য করতেছি, বুঝছো, একক আয়তনে কৃত কাজ বা একক আয়তনে সঞ্চিত বিয়োগ শক্তি, ঠিক আছে, বা একক আয়তনে কৃত কাজ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখলাম ইউভি ধারা, মানে একক আয়তনে কৃত কাজ, বা আমরা লিখতে পারি যে ডাব্লিউভি ধারা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কৃত কাজ পাচ্ছিলাম কত, হাফ ইন্টু এফ ইন্টু এল, ভাগ দিব কত ধারা, ভাগ দিব হচ্ছে আমাদের আয়তন দ্বারা, আয়তন মানে কি, আয়তন মানে হচ্ছে আমাদের ভি। এখন দেখো আমরা ভিকে কি লিখতে পারি, ভিকে লিখতে পারি আমরা কি লিখতে পারি যে এরিয়া ইন্টু লেন্থ, এরিয়া ইন্টু লেন্থ লিখতে পারি, ভিকে লিখতে পারি কি এরিয়া ইন্টু লেন্থ, ওকে। তাহলে এইবার আমরা একটা কাজ করতে পারি, দেখো তো এখান থেকে আমরা যেটা করতে পারি যে এফ বাই এ কে আমরা কি লিখতে পারি, এফ বাই এ কে লিখতে পারি পীড়ন,
লেন্থের চেঞ্জ প্রতি লেন্থের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লেন্থের সাপেক্ষে লেন্থের যে চেঞ্জটা সেটাকে আমরা বলতে পারি বিকৃতি। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি বা একক আয়তনে কৃত কাজ ইজুকুলটা আমরা যে দেখতে পাচ্ছি সেটা ইজুকুলটা হবে আমাদের হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। পীড়ন ইন্টু বিকৃতি, এই হচ্ছে জিনিসপাতি, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, যে একক আয়তনে সঞ্চিত শক্তি বা একক আয়তনে কৃত কাজ যদি বের করতে বলে সেটা ইজুকুলটা হবে আমাদের হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা জাস্ট কয়েকটা জিনিস দেখাই দিই। দেখো আমাদেরকে বলে দেওয়া আছে যে এত সেন্টিমিটার দীর্ঘ দেওয়া আছে, এত সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ দেওয়া আছে, বলছে তাদের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, বলছে একে টেনে এত সেন্টিমিটার বৃদ্ধি করা হইলে তাহলে কতটুকু কাজ করা লাগবে। সিম্পল জিনিসপাতি, দেখো আমরা কৃত কাজ খুলবো, আমাদের কত হবে হাফ ইন্টু এফ ইন্টু এল। দেখো এখন আমাদেরকে বলে দেওয়া আছে যে এত সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে, তার মানে ছোট হাতের এল দেওয়া আছে, বাট আমাদের এফ দেওয়া নাই, আমাদের কি ফোর্স দেওয়া নাই। ফোর্স কি দেওয়া আছে? না, ফোর্স দেওয়া নাই, তাহলে ফোর্সটা একটু বের করতে হবে। সো ওটার জন্য আমরা কি করবো, আমরা যে সূত্র জানি ইয়ংস মডুলাস ইজুকুলটা আমরা জানি যে এফ বাই এ ছোট হাতের এল বড় হাতের এল যদি থাকে তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি আমরা এফ বের করতে পারবো। এফ ইজুকুলটা আমরা যেটা দেখতে পাই ওয়াই এ এল ভাগ হচ্ছে আমাদের এল। তাহলে এফটাকে এখানে যদি আমি কনভার্ট করে ফেলি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু এফ। এফ মানে কি দেখতে পাচ্ছি ওয়াই এ এল ভাগ হচ্ছে বড় হাতের এল ইন্টু হচ্ছে আমাদের এল। তাহলে দেখো আমাদের এল আর এল স্কোয়ার হয়ে গেছে, তাহলে এলটা লিখে এখানে স্কোয়ার লিখে ফেললাম, ঠিক আছে? স্কোয়ার লিখে ফেললাম, ঠিক আছে? দেখো এবার আমাদের সব কিছু দেওয়ার কথা। তো তোমরা চাইলে এই সূত্রটাও মাথায় রাখতে পারো, বাট আমি খুব একটা সাজেস্ট করি না আর কি, ঠিক আছে? তাহলে আমাদের দেখো হাফ ইন্টু ওয়াই ইয়ংস মডুলাস দেওয়া আছে। ইয়ংস মডুলাস কত দেওয়া আছে? এই যে ইয়ং এর গুণাঙ্ক 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 11, ঠিক আছে? এরিয়া কি দেওয়া আছে? দেওয়া আছে এত সেন্টিমিটার স্কোয়ার, এটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করি, এত ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটাকে একটা মিটারে চলে গেছে, এখন সেন্টিমিটার স্কোয়ারটাকে মিটার স্কোয়ারে নিতে হবে, এই তো। তাহলে ইন্টু এল স্কোয়ার, এল স্কোয়ার, এলটা আমার কতটুকু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমাদের 0.2 সেন্টিমিটার চেঞ্জ হয়েছে। তাহলে 0.2কে মিটারে কনভার্ট করবো 10 টু দি পাওয়ার -2 আর এটাকে স্কোয়ার, ঠিক আছে? এই তো ভাগ দিব বড় হাতের এল মানে কত 100 সেন্টিমিটার, তাহলে এটা কিসে কনভার্ট করবো? মিটারে কনভার্ট করবো, ঠিক আছে? এই তো এটা এতটুকু করে আনসারটা পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তা আমরা করি, দেখি আমরা করি, চলো। 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ভাগ হচ্ছে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তাহলে দেখতে পাচ্ছি 0.4, না কিছু কেউ মিলে নাই। আচ্ছা, তাও আমরা একবার রিচেক করে নেই, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু এফ এল, ঠিক আছে? হাফ ইন্টু এফ এল, আমরা আরেকটু সূত্রটা একটু রিচেক করি। দেখো আমরা দেখতে পাচ্ছি হাফ ইন্টু এফ ইন্টু এল, তাহলে হাফ এফ এটাকে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এ বা ছোট হাতের এল এটাকে লিখলাম, তারপর আমাদের এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি ওয়াই এ এল বাই এল। তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসলে ওয়াই এ এল স্কোয়ার হয়ে গেল ভাগ এল হয়ে গেল, ঠিক আছে? ওয়াই এর মান দেখতে পাচ্ছি 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এটা বসাইলাম। তারপর হচ্ছে আমাদের এরিয়া কত দেওয়া আছে? 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার স্কোয়ারটাকে একটাকে মিটারে নিলাম, তাহলে 10 টু দি পাওয়ার -2 দুইটাকে নিলে এত স্কোয়ার, ওকে হয়ে গেল। তারপর এল হচ্ছে আমাদের 0.2 সেন্টিমিটার দেওয়া আছে, এটাকে মিটার নেই, 0.2 মিটার 10 টু দি পাওয়ার -2, তাহলে এটা হয়ে গেল মিটারে, যে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? ভাগ দিলাম হচ্ছে এল হচ্ছে আমাদের 100 সেন্টিমিটারকে মিটারে নিলাম, ওকে? তাহলে আবার একটু চেক করি, 1.24 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হোল স্কোয়ার ইন্টু 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -2, ওকে? এত ভাগ 100 ইন্টু 10 টু দি পাওয়ার -2, ওকে? ও সরি, আমি একটু ক্যালকুলেশনে ভুল করছিলাম, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 0.248, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে সি নাম্বারটা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, ব্যাস দেওয়া আছে, তারটি ধারা 10 নিউটন বল প্রয়োগ করা হলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এত, তাহলে আমাদের ফোর্স দেওয়া আছে 10 নিউটন, মানে কি এফ দেওয়া আছে,
ঠিক আছে? তাহলে প্রসারণ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তাহলে ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। তাহলে সিম্পলি আমাদেরকে বলছে তারটি দ্বারা কৃত কাজ করতে হবে। ঠিক আছে? কৃত কাজের জন্য আমরা কি করব, হাফ ইন্টু এফ ইন্টু এল। তাহলে আমাদের ছোট হাতের এলটা যেহেতু দেওয়া নেই, ছোট হাতের এলটা আমরা একটু বের করে নিব। ঠিক আছে? সব ডাটা দেওয়া আছে, ইয়ংস মডুলাস দেওয়া আছে, ছোট হাতের এলটা বের করতে পারলে এফ দেওয়া আছে, তাহলে আমরা কৃত কাজ পেয়ে যাবো। আর এখানে আমাদেরকে যেটা বলছে একক আয়তনে সঞ্চিত শক্তি, এটার জন্য হাফ ইন্টু পীড়ন, পীড়ন মানে কত, এফ বাই এ। বিকৃতি, বিকৃতি মানে কত, ছোট হাতের এল বাই বড় হাতের এল। ঠিক আছে? এফ দেওয়া আছে, এ দেওয়া আছে, ছোট হাতের এলটা ইয়ংস মডুলাস দিয়ে আমরা বের করে ফেলতে পারবো, বড় হাতের এলটা দেওয়া আছে 2 মিটার। শেষ। এবার আমরা যেটা করবো একদম লাস্ট টপিকে চলে যাবো। লাস্ট টপিকের লাস্ট ম্যাথটা, লাস্ট টপিক না, লাস্ট ম্যাথটা আর কি, ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো আমাদেরকে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে চিত্রে 1.5 মিটার আদি দৈর্ঘ্যের 1.5 মিটার আদি দৈর্ঘ্যের এ এবং বি দুইটি একই প্রবাহের তার, মানে ইয়ংস মডুলাস একই। বলছে প্রযুক্ত বলের সাথে দুটি দৈর্ঘ্যের লেখচিত্র দেওয়া আছে, প্রদর্শিত দেওয়া আছে, ইয়ংস মডুলাসও দেওয়া আছে। বলছে যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃত কাজ সমান হবে কিনা, উভয় তারে কৃত কাজ সমান হবে কিনা। আচ্ছা, সো এখানে একটা জিনিস আমরা দেখতে পাই যে আমাদেরকে বলে দেওয়া আছে যে 2 সেন্টিমিটারে আমাদের কতটুকু ফোর্স, 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে, মানে ছোট হাতের এল যেটা আছে ওই 2 সেন্টিমিটারে নিতে আলটিমেটলি আমাদের হচ্ছে বি এর ক্ষেত্রে দেখতে পাই আমাদের 7 নিউটন লাগে, এর ক্ষেত্রে দেখতে পাই 50 নিউটন লাগে। ঠিক আছে? এতটুকু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা এটা দেখতে পাই যে এটা আসলে আমাদের কি বলতো একদম লিনিয়ারি যাচ্ছে, সো লিনিয়ারলি যাচ্ছে। ঠিক আছে? লিনিয়ারলি মানে হচ্ছে সরলরৈখিকভাবে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো ঐকিক নিয়মের মাধ্যমে। চাইলে ঐকিক নিয়মের মাধ্যমে বের করা যায় যে 2 সেন্টিমিটার হইলে আমাদের ফোর্স দেওয়া লাগতেছে 7। তাহলে 2 সেন্টিমিটার হইলে ফোর্স দেওয়া লাগতেছে কত, 2 সেন্টিমিটারের জন্য ফোর্স দেওয়া লাগতেছে কত, 7 নিউটন। এরকম সরল রৈখিক যদি না হইতো তাহলে কিন্তু আমরা ঐকিক নিয়ম করতে পারতাম না, মাথায় রাখবা। 2 সেন্টিমিটারের জন্য 7 নিউটন, তাহলে আলটিমেটলি আমরা একের জন্য কত, আর আলটিমেটলি আমাদের বের করতে হবে 10 সেন্টিমিটারের জন্য কতটুক ফোর্স দেওয়া লাগতেছে। 10 সেন্টিমিটারের জন্য ফোর্স দেওয়া লাগতেছে কত, 7/2 × 10 কত হবে, 5 5 7 35 নিউটন লাগতেছে। কোনটার জন্য সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে বি এর জন্য। ঠিক আছে? এবার এর জন্য বের করি। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো এ, এটা হচ্ছে আমাদের কি বলতো বি। তাহলে এর জন্য যদি বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 সেন্টিমিটারের জন্য হচ্ছে আমাদের কত, 2 সেন্টিমিটারের জন্য হচ্ছে আমাদের 50 নিউটন। তাহলে 50 নিউটন, তাহলে একের জন্য কত, 10-এর জন্য কত। ঠিক আছে? ওকে, 10-এর জন্য হচ্ছে আমাদের 15 to 10, এই যে করো তাহলে 5, তাহলে 5 15 কত, 5 5 25 75। ঠিক আছে? 5 5 7 35, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5, হ্যাঁ ঠিক আছে, এত নিউটন। এই তো, তাহলে আমরা দেখো আমরা এর জন্য ফোর্স জানি, বি এর জন্য ফোর্স জানি, আমরা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ জানি, খুব ইজিলি আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো আমাদের কতটুকু কৃত কাজ। তাহলে ওয়াই ডাব্লিউ এ যদি বের করি, হাফ ইন্টু এফ ইন্টু এল। ঠিক আছে? তাহলে হাফ ইন্টু এফ এ দেখতে পাচ্ছি কত, এর জন্য আমাদের কতটুকু ফোর্স লাগতেছে, এটা হচ্ছে 75 নিউটন। তাহলে 75 নিউটন ইন্টু হচ্ছে আমাদের এল এ কতটুকু প্রসারণ করতেছি বলতো, 10 সেন্টিমিটার। তার 10 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে -2। ঠিক আছে? এত নিউটন। শেষ। তারপর ডাব্লিউ বি বের করব, হাফ ইন্টু ফোর্স কতটুকু লাগতেছে বি এর জন্য, 35। এল বিও সেম, দুইটাকে আমি সেম পরিমাণ 10 সেন্টিমিটারে আমি প্রসারণ করতেছি। তাহলে 10 সেন্টিমিটার হচ্ছে 10⁻²। ঠিক আছে? এত নিউটন। দুইটাকে বের করে দেখবে যে তোমাদের মধ্যে তুলনা একই হয় কিনা, একই হওয়ার কথা না। ঠিক আছে? এই তো, সো এই তো মোটামুটি আমরা এখান থেকে আসলে যতটুকু সম্ভব, যতটুকু কম্প্যাক্ট আকারে করা যায়, যতটুকু ডিটেলসে করা যায় অতটুকু আমি চেষ্টা করছি। খুব বেশি আমি ডিটেলসে যাইনি, আমার মতে খুব বেশি ডিটেলসে যাইনি, খুব বেশি আবার আসলে আমাদের একদম কম্প্যাক্ট একদম কিছু পড়ায়নি এমনও না। সো যারা পড়ো নাই মোটামুটি বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে? সো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।